একটা কথা হচ্ছে আগের সাফায়াতই মনে হয় বলছিলেন যে আপনাদের ফরম্যাটটা কি? ফরম্যাটটা কি এইরকম থাকবে? ওই যে ক্লিনিক্যাল কোয়েশ্চেন গুলা থাকবে নাকি আপনাদের কিছু সময় ব্যতিক্রম আসতে পারে? তো এটা আমি কনফার্ম হইছি স্যার ফ্যাকাল্টি যারা আছেন তাদের সাথে কথা বললাম। নতুন সিলেবাসে কিন্তু আপনাদের ওই যে প্রত্যেকটা গ্রুপের শেষ ৩ টা প্রশ্ন ক্লিনিক্যাল থাকার কথা। ২-১ টা ব্যতিক্রম থাকতে পারে। যেমন হচ্ছে প্রিন্সিপাল অফ সার্জারির হয়তো ১ টা ২ টা বার আপনার প্রশ্ন আসতে পারে, ব্যতিক্রম হিসাবে আসতে পারে। কিন্তু ইউজুয়ালি আপনাদের এই প্রত্যেকটা গ্রুপে যে প্রশ্নগুলা থাকবে তার শেষ ৩ টা প্রশ্ন, ৬ টা করে প্রশ্ন থাকবে, ৫ টা আনসার করতে হবে। শেষ ৩ টা প্রশ্ন আপনাদের ক্লিনিক্যাল থাকবে। তো শর্ট নোট বা কোয়েশন রিলেটেড জিনিস যেগুলো আছে এই টাইপের টপিকস গুলো আপনাদের মোটামুটি পড়া থাকে। সেটা আপনারা বই থেকে পড়েন বা গাইড বই থেকে পড়েন। কতগুলো জায়গা আপনারা হচ্ছে একটু মিস করে যান। ঠিক আছে? আমরা প্রশ্ন নিয়ে আগাই। আগাইতে দেখবেন যে কোন জিনিসটা পড়ার একটু বাইরে থেকে যায়। এই জিনিসগুলা যদি একটু পড়ে নেন তাইলে কভার হয়ে যাবে। আচ্ছা, এইটার হচ্ছে গ্রুপ এর কোয়েশন। ঠিক আছে? এটা নিউ সিলেবাসের। আমি ওল্ড সিলেবাসের প্রশ্নটা আরেকদিন ডিসকাস করব। ওই প্রশ্নটা কিন্তু ক্লিনিক্যাল খুব বেশি নাই। ১ টা ২ টা ক্লিনিক্যাল প্রত্যেক গ্রুপে কোয়েশ্চেন আছে। আর ওইখানে এইরকম কম্পালসারি 4, 5, 6 ছিল না। ঠিক আছে? এবার কিন্তু ২ টা প্রশ্নের পরীক্ষা হইছে। এখানে দেখেন যে হুম, ৬ টা প্রশ্ন দেয়া তো। দেখেন ১ম প্রশ্নটা ওই যে শক থেকে আসছে। ঠিক আছে? শক, হেমোরেজ এই চ্যাপ্টার গুলা থেকে আসছে। একজন পড়ে যান, যেকোনো একজন পড়া যাচ্ছে? জি আপনারা স্যার। যদি মোবাইল ব্যবহার করেন স্ক্রিনকে একটু কিন্তু আপনারা জুম করে দিতে পারবেন। আপনাদের স্ক্রিনকে জুম করে দিতে পারবেন। ঠিক আছে? আমি এটা তো স্ক্যান করে নিছি। এই কারণে একটু ছোট হয়ে গেছে। আপনারা একটু জুম করে নেন আর একজন একটু প্রশ্নগুলা পড়েন। স্যার কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে A নাম্বার define shock, what are the types of the shock? And question B হচ্ছে describe the clinical features of shock, and C, what do you mean by endotoxic shock? Describe the pathogenesis. ভেরি গুড। তা শকের যেটা ডেফিনিশন এটা তো বেরিল ল্যাবে আছেই। এটা একবার দেখে নিয়েন। আর টাইপস অফ শক, ঠিক আছে? এটা বেরিল ল্যাবে যেভাবে দেওয়া আছে ওইভাবেই বইলেন। ঠিক আছে? অবস্ট্রাকটিভ টাইপ আছে, তারপর অন্য টাইপ যেগুলো আছে, ঠিক আছে? এইভাবে আপনারা বইলেন। আর ক্লিনিক্যাল ফিচার অফ শক ২ ভাবে বলতে পারেন। একটা হচ্ছে আপনারা সিস্টেম ওয়াইজ বলতে পারেন। আর নাইলে সরাসরি হচ্ছে গিয়ে ইউজুয়ালি আমরা সাধারণত 5th ইয়ারের ক্ষেত্রে আরকি আপনারা যখন ফাইনাল প্রপের ক্ষেত্রে অনেক সময় আছে ক্লিনিক্যাল ফিচার বললে সিম্পটম, সাইন এইভাবে অনেকে শুনতে চান। ২ ভাবে লিখলেই হবে। হ্যাঁ? যেভাবে আপনারা লিখবেন ২ টাই আমরা হয়তো এলাও করা হবে। কিন্তু মানে যেকোনো একটা ফলো করবেন। একটা হইতে পারে সিস্টেম ওয়াইজ আপনারা দেখে গেলেন। কিন্তু বেটার হচ্ছে যেহেতু আমরা এখন আ ক্লিনিক্যাল জিনিসগুলা নিয়েই উম আমাদের কাজ করব। সুতরাং চেষ্টা করবেন যে ওইটাকে ভাগ করে নিতে। যেমন সিম্পটম পরে যে সিম্পটম থাকতে পারে সেগুলা লিখলেন। ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে এক্সামিনেশন ফাইন্ডিং, তাই তো? আ হ্যাঁ, সাইন যেগুলো আছে সেখানে জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিং, সিস্টেম এক্সামিনেশন ফাইন্ডিং এভাবে লিখলে ভালো। আর হোয়াট ডু মিন বাই এন্ডোটক্সিক শক, ঠিক আছে? এটা নানা রকম ভাবে আসতে পারে। ঠিক আছে? ওয়ার্ম শক, এন্ডোটক্সিক শক, সেপটিক শক, ঠিক আছে? নানা রকম ভাবে আসতে পারে। এটার প্যাথোজেনেসিস আপনারা একটু দেইখেন। এবং এই প্যাথোজেনেসিস এবার দেখলাম যে অনেকে লিখতেছে অনেক লম্বা করে লিখতেছে। এই ক্ষেত্রে মনে রাখবেন যে বেশি লেখার কিছু নাই। ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশন সবচেয়ে ভালো হয় ফ্লো চার্ট করে লিখলে। ৪ থেকে ৫ টা কথায় লিখা যায়। হুম। যারা এবার পরীক্ষা দিছে উনারা তো আগেও একবার পরীক্ষায় বসছে। কিন্তু এবারও কিন্তু তারা অনেকে প্রশ্ন লিখে শেষ করতে পারে নাই। যখন বেল পড়ছে ২ ঘন্টা ৪০ মিনিটে তখন কিন্তু লেখা শেষ হয় নাই। সুতরাং এই ক্ষেত্রে মনে রাখবেন যে ১ম থেকেই একটা ভালো পারেন, একটা প্রশ্ন পাইছেন সেটাতে অনেক লিখে ফেললেন। আর পরে লিখতে গেলে সমস্যা হবে। সুতরাং এইখানে ওই যে ডেসক্রাইব দ্য প্যাথোজেনেসিস
এইটা ফ্লো চার্ট, হ্যাঁ? আপনার তীর চিহ্ন দিয়ে ফ্লো চার্ট বানায় ফেলবেন। মাল্টিপ্লিকেশন অফ ব্যাকটেরিয়া, দেন হচ্ছে রিলিজ অফ এন্ডোটক্সিন, ঠিক আছে? দেন কি হবে? ইনফ্লামেটরি ক্যাসকেড যেটা আছে, অ্যাক্টিভেশন অফ ইনফ্লামেটরি ক্যাসকেড, সেই ক্ষেত্রে ২ টার ইয়ে থাকবে, সেলুলার হিউমারাল ২ টাই থাকবে। দেন এটা কি করবে? ভাস্কুলার লিকেজ করবে। ভাস্কুলার লিকেজ হইলে সার্কুলেটরি ভলিউম যেটা আছে সেইটা লস হবে। দেখেন তার শরীর থেকে কিন্তু হেমোরেজের মতো ফ্লুইড বের হয়ে যাচ্ছে না। হ্যাঁ? যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সার্কুলেটরি ভলিউম লস হচ্ছে। তার যে সার্কুলেশনের ভলিউম সেটা কমে যাচ্ছে। এরপর শক হচ্ছে। এরকম ৩-৪ টা লাইনে আপনারা লেখার চেষ্টা করবেন। এই প্রশ্নটা অনেকবার আসছে। এইটা এইভাবে ৩-৪ টা লাইনে লেখার চেষ্টা করবেন। আরেকজন পরের ২ নাম্বার কোয়েশ্চনটা পড়েন তো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার এটা তো একটু ইররিলেভেন্ট, সেটা হচ্ছে স্যার 2018 এর নভেম্বরে স্যার কোশ্চেনে শক মানে বার্নের একটা পেশেন্টের ক্ষেত্রে একটা সিনারিও ছিল এরকম যে একটা 30 বছরের একটা ওল্ড লেডি আসছে 50% বার্ন নিয়ে। তখন এ নাম্বার কোশ্চেনে ছিল যে প্যাথোফিজিওলজি অফ আর্লি শক ইন দিস পেশেন্ট। তো ওইখানে স্যার আর্লি শকটা কি হয় স্যার? আচ্ছা শুনেন, ওই জায়গায় যেটা হয়, হ্যাঁ? ঠিক আছে? সেই যে বার্নের ক্ষেত্রে সাধারণত আমরা টাইম ডিউরেশন দিয়ে শকের কজ গুলা ইয়ে করি। হুম? যে ১ম এ যদি শক হয়, আর্লি শক হয়, হ্যাঁ? বা ইমিডিয়েটলি শক হয় তাইলে তার প্যাথোফিজিওলজি কি? তারপর আর্লি, তারপর লেট। আচ্ছা এইভাবে দেই। এখন আর্লি যেটা ১ম এ যে শক হয়, সেই শকটা কিসে হয়? সেই শকটা হচ্ছে গিয়ে কিন্তু আপনার ইয়ে হয়, হুম, হাইপোভোলেমিক শক হয়, নিউরোজেনিক শক হয়। ইউজুয়ালি ফার্স্ট যে প্রচন্ড পেইনেই রোগী মারা যায়। নিউরোজেনিক শক হচ্ছে ফার্স্ট। যদি একদম হচ্ছে ইমিডিয়েট বলা হয়। আর যদি আর্লি বলা হয় তাইলে আপনি নিউরোজেনিকও বলবেন, হাইপোভোলেমিক শকও বলবেন। একটা হচ্ছে ব্যথা, এটা মেজর বার্ন এর ক্ষেত্রে হয়। আর সেকেন্ড থিং হয় যে তার হাইপোভোলেমিয়া হয়। এই ভলিউম রিপ্লেসমেন্ট যদি করতে না পারেন, ঠিক আছে? তাইলে আপনার ওই তার হাইপোভলিউম শকে পেশেন্ট হচ্ছে গিয়ে মারা যাবে। আর লেট যেটা ইউজুয়ালি আমরা বলি আফটার 5th ডে, হ্যাঁ? কেউ বলে 2nd উইকে, কোন বই থেকে সেটা 2nd উইক থেকে আসে। এটা তখন হয় গিয়ে সেপসিস। তার লার্জ এরিয়া হচ্ছে এক্সপোজ, ঠিক আছে? হ্যাঁ, স্কিন তো একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার। সেই ব্যারিয়ার যেহেতু নাই, তার হচ্ছে যে নরমাল ফ্লোরাই বলেন বা অন্য যেসব ব্যাকটেরিয়া বলে তার উম যদি হসপিটালে ভর্তি থাকে নজোকোমিয়াল ইনফেকশন হইতে পারে। সেই ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম গুলা সেপসিস করবে এবং এই সেপটিক শক হয় সাধারণত 2nd উইক থেকে বা আফটার 5th ডে থেকে। আর্লি শক বললে আপনাদের ওই ২ টা শকের কথা বলতে হবে। একটা হচ্ছে নিউরোজেনিক শক আর আরেকটা হচ্ছে আপনার হাইপোভোলেমিক শক। এখন হাইপোভোলেমিয়া কেন হচ্ছে বার্নে? এটা কিন্তু বেরি ল্যাবে দেওয়া আছে। তাই না? কেন হচ্ছে? তার ইনসেনসিবল লস অনেক বেশি হবে। স্কিন নাই, ইনসেনসিবল লস বেশি হবে। প্লাস হচ্ছে তার এই পেরিফেরাল ইডিমা হবে। যেসব জায়গায় বার্ন হইছে লার্জ সারফেস এরিয়া, সেইসব জায়গায় হচ্ছে তার ইডিমা হবে। ভাস্কুলার লিকেজ হবে। এই ক্ষেত্রে হচ্ছে ওই আবার সার্কুলেটরি ভলিউম লস হবে। ফলে তার হাইপোভোলেমিক শক হবে। দেখেন ২ টা কিন্তু ২ রকম। এন্ডোটক্সিক শকেও কিন্তু সার্কুলেটরি ভলিউম লস হচ্ছে। হ্যাঁ? কিন্তু সেইটা অন্য কারণে হচ্ছে। আর আপনার হাইপোভোলেমিক শকেও কিন্তু সার্কুলেটরি ভলিউম লস হচ্ছে। সেটার আরেকটা কজ আছে। এখন এই ২ টা জিনিসই আপনারা প্যাথোজেনেসিস যখন বলবে ফ্লোচার্ট দিয়ে লিখবেন। ঠিক আছে? এখন 2nd কোয়েশনটা একজন পড়েন। আরেকজন পড়েন। যেকোনো আরেকজন আছেন আপনাদের ভিতর থেকে আরো অন্য কেউ একজন পড়েন। Question 2A. Enumerate the clinical features of tetanus. B. Write the principles of treatment of tetanus. Or C. What is Hilton's method of abscess drainage? Write down 3 places where this method is used to drain abscess. আচ্ছা ঠিক আছে। এখন ক্লিনিক্যাল ফিচার এর ক্ষেত্রে আবার ওই আগের মতো। তার সিম্পটম এবং সাইন এইভাবে ভাগ করে বলবেন। আচ্ছা টিটেনাসের কতগুলো মজার কথা আছে আরকি। ওই যে রাইজাস সার্ডোডিকাস বলে, হ্যাঁ? রাইজাস সার্ডোডিকাসের নাম শুনছেন কিনা আপনারা? Ji sir. কি হয় বলেন তো?
অ্যাঙ্গেল অফ দ্য Jaw মাউথে muscle. স্যার মাসেল কন্ট্রাকশন হয়। হ্যাঁ, তো হইলে কি হয়, Clenched মাউথটা jaw. ওপেন হয়। Face. হ্যাঁ, ক্লেঞ্জ হয়, মাউথটা ওপেন হয়। তো এটা কিন্তু তার ইনভলান্টারি, তাই না? কারণ টিটেনাসের যে টিটানিক যেটা আছে সেটা ইনভলভ করে আগে হচ্ছে গিয়ে স্মল মাসল গুলাকে, ফেসের যে স্মল মাসল গুলো আছে সেগুলাকে ইনভলভ করে। ফলে দেখা যায় যে তার ওই যে ক্লেন্স হয়, তারপর দেখে মনে হয় যে সে হাসছে, স্মাইলিং ফেস। রাইজার সার্ডোরিকাস মানে হচ্ছে ভূতের হাসি, ঠিক আছে? হ্যাঁ, ভূতের মতো মনে হচ্ছে যে সে তো হাসতেছে না, কিন্তু দেখে মনে হবে যে না, হুম, একটা ভূত যেভাবে হাসে, ইনভলান্টারি বলেন বা ভলান্টারি বলেন, সেই রকম মনে হয়। তো এইরকম যে ফিচার যেগুলো আছে টিটেনাসে, এটা আপনারা জানবেন। আর প্রিন্সিপল অফ ট্রিটমেন্ট অফ টিটেনাস, এইটা জানবেন। এই ক্ষেত্রে দেখেন কথাটা লেখা হয়েছে প্রিন্সিপল, ঠিক আছে? প্রিন্সিপলের ক্ষেত্রে ১ নাম্বার জিনিস হচ্ছে যে তার টিটেনাসের একটা সাধারণত হয়, তার একটা এন্ট্রি পয়েন্ট থাকে, তাই না? সয়েলড ওন থাকতে হয়। সেইটার ওন্ডের ম্যানেজমেন্ট, হুম, এবং এই ক্ষেত্রেও মনে রাখেন রেবিস, টিটেনাস ২ টার ক্ষেত্রে আমরা ওপেন, ঠিক আছে? সয়েলড ওন অলওয়েজ হইলো গিয়ে আপনি ওপেন রাখবেন, সার্জিক্যাল টয়লেটিং করবেন, এভয়েড করবেন। এটা আছে ১ম কথা গেল ওনের ম্যানেজমেন্ট। ২ নাম্বার হচ্ছে গিয়ে তার সাধারণত স্টিমুলাইয়ের ক্ষেত্রে, ঠিক আছে? স্টিমুলাইয়ের ক্ষেত্রে তার এই টিটানি গুলা হয়। তাইলে যথাসম্ভব তাকে কম স্টিমুলাই দিলে সবচেয়ে ভালো হয় তাহলে সিডেটিভ দিয়ে রাখা। আপনারা জানি না পেডিয়াট্রিক্স ওয়ার্ড কারা করছেন এর ভিতরে? এখানে কেউ আছেন পেডিয়াট্রিক্স ওয়ার্ড করছেন? আমাদের হয়েছে স্যার এবেছে। পেডিয়াট্রিক্স ওয়ার্ডের ২২ নাম্বার ওয়ার্ডে ঢোকার পরে হাতের বাম দিকে দেখছেন একটা অন্ধকার রুম থাকে, খেয়াল করছেন? স্যার দেখি নাই স্যার এটা। আচ্ছা, ওইখানে অন্ধকার রুম রাখা হয়েছে যে নিওনেটাল টিটেনাস যেটা আছে সেটাকে ট্রিট করার জন্য। অন্ধকার করার কারণ হলো তার লাইটও একটা স্টিমুলাই টিটানি তৈরি করবে। এই কারণে দেখবেন যে অন্ধকারে ওই বাচ্চাদের রাখা হয়। সহজ কথা, আমি তো এখন হইলো গিয়া অ্যাডাল্ট পার্সনকে অন্ধকারে হয়তো রাখা সম্ভব না হইতে পারে, কিন্তু তাকে আমরা সিডেটিভ দিই। তার সাথে হচ্ছে গিয়ে থার্ড হইলো গিয়ে তাকে ওই যে তারে তার টিটেনাসের ইয়েটাকে নিউট্রালাইজ করার জন্য তাকে অ্যান্টিবডি দেওয়া লাগবে। ঠিক আছে? টিটেনাস ইমিউনোগ্লোবুলিন যেটা আছে সেটা আমরা দিব। এই তো। এইটা হচ্ছে প্রিন্সিপল। হ্যাঁ, আপনি একদম লাইন বাই লাইন প্রত্যেকটা কি করবেন এটা না। কিন্তু ওন কেয়ার থাকবে, তাকে ওই যে সিডেটিভ দেয়া লাগবে। আর হচ্ছে গিয়ে তার এই এজ এ ট্রিটমেন্ট তার সেকেন্ডারি কোনো ইয়ে থাকতে পারে সেটার জন্য হয়তো অ্যান্টিবায়োটিক দিবেন। আর সবশেষে তাকে ওই যে নিউট্রালাইজ করার জন্য হচ্ছে ইমিউনোগ্লোবুলিন দিবেন, টিআইজি দিবেন। এই কথাগুলা হেডলাইন হিসাবে আপনাদের বলতে হবে। হিলটন মেথড, ঠিক আছে? আমরা যখন হচ্ছে এই যে সাইনাস কোর্সে ইয়ে করছি সেটাতে কম বেশি ডিসকাস হইছে। কোথায়, কোথায় হয়, ঠিক আছে? এটা একটু আপনারা দেখে নিয়েন। হিলটন মেথড একটা তো অবশ্যই পেরিয়ানাল অ্যাবসেস। আর কোথায় হয়? ব্রেস্টের ক্ষেত্রে হয় কিনা, ঠিক আছে? হ্যাঁ, অন্য যে ডিপ অ্যাবসেস যেগুলো আছে সেগুলোতে হয় কিনা, এই ৩ টা নাম আপনারা খুঁজে বের করবেন। এটা আপনাদের পড়া থাকলো। আচ্ছা, এখন কোয়েশ্চন নাম্বার 3, এটা একজন বলেন। তাসকির জামান মাইক অন করছেন, ঠিক আছে? তাসকির জামান বলেন। তাসকির জামান, Sir. পরের কোয়েশ্চনটা। Sir, number A, classify type of anesthesia. Number B, what are the complications of spinal anesthesia? And number C, what do you mean by anesthetic pre-medication? Name the drugs used for anesthetic pre-medication. এই কোয়েশ্চন গুলা দেখেন আপনাদের এই যে বেরি ল্যাবের যখন ভলিউম 1 এ কতগুলা পার্ট করা আছে। পার্ট এ প্রিন্সিপাল অফ সার্জারি, পার্ট 2 হচ্ছে ইনভেস্টিগেশন এন্ড ডায়াগনোসিস, পার্ট 3 হচ্ছে পেরি অপারেটিভ কেয়ার। ঠিক আছে? এইখানে দেখবেন যে চ্যাপ্টার 18, পার্ট 3 চ্যাপ্টার 18 হচ্ছে অ্যানাস্থেসিয়া এন্ড পেইন রিলিফ। এইখান থেকে কতগুলা টপিকস প্রত্যেকবার আসে। যেমন এই ক্লাসিফাই টাইপস অফ অ্যানাস্থেসিয়া বা ক্লাসিফাই অ্যানাস্থেসিয়া হইলে ভালো ছিল আরকি। হ্যাঁ?
টাইপস অফ অ্যানাস্থেসিয়াতে এখন এই অ্যানাস্থেসিয়া সাধারণত কিরকম হইতে পারে আপনি দুই ভাবে ক্লাসিফাই করতে পারেন ঠিক আছে একটা হচ্ছে তার রিজিওনাল অ্যানাস্থেসিয়া আর আরেকটা হচ্ছে কি জেনারেল অ্যানাস্থেসিয়া ঠিক আছে রিজিওনাল অ্যানাস্থেসিয়াটাকে আবার আমরা ভাগ করতে পারি ঠিক আছে যেমন স্পাইনাল অ্যানাস্থেসিয়া হইতে পারে রিজিওনাল ব্লক হইতে পারে আর একটা হচ্ছে লোকাল অ্যানাস্থেসিয়া হইতে পারে আর কমপ্লিকেশন অফ স্পাইনাল অ্যানাস্থেসিয়া যে কোনো কমপ্লিকেশনের ক্ষেত্রে মনে রাখবেন এটা তো পড়বেনই আপনারা যেহেতু পরীক্ষা আসছে কিন্তু কমপ্লিকেশনের ক্ষেত্রে মনে রাখবেন যে হয় আপনারা লোকাল এবং সিস্টেমিক এই দুই ভাগে ভাগ করবেন যে লোকাল কমপ্লিকেশন আর সিস্টেমিক কমপ্লিকেশন অথবা আপনারা ভাগ করবেন যে ইমিডিয়েট কমপ্লিকেশন আর্লি কমপ্লিকেশন লেট কমপ্লিকেশন কিন্তু কমপ্লিকেশন বললেই 1 2 3 4 করে লিখতে শুরু করবেন না ভাগ করে বলবেন তাইলে দেখবেন যে অনেক দেখেন এই প্রশ্ন অনেকের পড়া নাও থাকতে পারে কিন্তু আমি যদি বলি যে লোকাল কমপ্লিকেশন আর সিস্টেমিক কমপ্লিকেশন এইভাবে ভাগ করে বলেন তখন দেখবেন যে আপনি কিন্তু বলতে পারবেন বলেন তো একটা দুইটা করে বলেন তো এই প্রশ্নটা কি কেউ আগে দেখছেন কিনা এই প্রশ্নটা কি আগে কেউ সলভ করছেন কিনা দেখছেন তো অবশ্যই সলভ করছেন কিনা হ্যালো কথা না বললে তো আমি বুঝতে পারবো না রে স্যার সলভ করছিলাম কিন্তু স্যার এখন ভুলে গেছি। তো এখন বলেন স্পাইনাল অ্যানাস্থেসিয়া যদি দেন লোকাল কি কমপ্লিকেশন হইতে পারে ওই জায়গায় কি কমপ্লিকেশন হইতে পারে স্পাইনাল অ্যানাস্থেসিয়া কোন জায়গায় দেওয়া হয় স্যার স্যার স্পাইনের মধ্যে স্যার কোন স্পেসে ইন্টারভার্টিব্রাল স্পেস না এটা না আপনি ওই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাভারিং গুলা চিন্তা করেন এটা সাবডুরাল ঠিক আছে না সাবঅ্যারাকনয়েড কোন স্পেসে দেয় সাবঅ্যারাকনয়েড স্যার সাবঅ্যারাকনয়েড স্পেসে দেয় তাইলে আমরা কিন্তু দিচ্ছি সাবঅ্যারাকনয়েড স্পেসে এখন যদি সাবঅ্যারাকনয়েডে না দিয়ে আপনি হ্যাঁ স্পাইনাল কর্ডকে ইনজুরি করেন সেটা হইতে পারে না একটা সাধারণত যেসব ইয়েতে আপনার একটু উপরে দেওয়া হয় সেইসব জায়গায় অনেক ক্ষেত্রেই আছে L1 এর উপরে গেলে দেখা যায় যে আপনার এই স্পাইনাল ইনজুরি চান্স থাকে ইউজুয়ালি দেখেন যে আমরা L1 L2 ঠিক আছে অথবা L3 L4 এইরকম জায়গায় সাধারণত আপনার প্রিফারেবলি দেওয়া হয় অথবা এই 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 জায়গাগুলায় আপনার দেওয়া অথবা L5 S1 নিচের দিকে সেরেল ব্লক যেটা আর কি বলা হয় এইসব জায়গায় আপনার দেওয়া হয় কিন্তু আপনি যদি উপরে দেন কেন ওইসব জায়গায় দেওয়া হয় L1 এর পরে কিন্তু আপনার সাধারণত ওই লোকের রুট গুলা থাকে তাই না ওই যে তখন এই ইনজুরির সম্ভাবনা কম থাকে আর উপরে যখন দিবেন তখন তো স্পাইনাল কর্ডই থাকে এই কারণে তখন ওই জায়গায় যদি দেন তাহলে স্পাইনাল কর্ড ইনজুরি হইতে পারে 2 নাম্বার কথা হইলো ওইখানে তো ভেসেল আছে হেমোরেজ হইতে ঠিক আছে স্পাইনাল এর যেটা ভলিউম যখন লস হয় সিএসএফ বের হয় না দেখেন যখন স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া দেখছেন কিনা এটাকে অনেকে কিন্তু সাবঅ্যারাকনয়েড ব্লকও বলে এটা কি দেওয়া দেখছেন আপনারা ওটিতে যাওয়া হয়েছিল জি স্যার ওটিতে যদি যান তখন খেয়াল করলে দেখবেন যে আপনার যখন হইলো গিয়ে এই নিডিলটা স্পাইনাল নিডিলটা ইনসার্ট করা হয় তখন কিন্তু ড্রপ বাই ড্রপ সিএসএফ আসতে থাকে ঠিক আছে ড্রপ বাই ড্রপ সিএসএফ আসতে থাকে তো ওইখানে যদি সিএসএফ এক্সেসিভ লস হয় তখন স্পাইনাল হেডেক হয় এইটাও কিন্তু একটা কমপ্লিকেশন তো এই যে জিনিসগুলো আছে এইগুলা একটু আপনারা পড়বেন এবং ওই যেভাবে বললাম যে কমপ্লিকেশনই হোক যে কোনো সার্জারি কমপ্লিকেশন অ্যানাস্থেসিয়ার কমপ্লিকেশন এই কমপ্লিকেশন যেগুলার ক্ষেত্রে ভাগ করে নিলে মনে থাকবে হয় আপনি লোকাল এবং সিস্টেমিক কমপ্লিকেশন এইভাবে ভাগ করবেন অথবা আপনি টাইম ডিউরেশন দিয়ে ভাগ করবেন যে ইমিডিয়েট কমপ্লিকেশন দেখেন ওই যে স্পাইনাল ইনজুরি অথবা হেমোরেজ এটা কিন্তু ইমিডিয়েট কমপ্লিকেশন হবে আর্লি কমপ্লিকেশন কি হইতে পারে ওই যে
স্পাইনাল শক হইতে পারে, লেট কমপ্লিকেশন কি হইতে পারে, স্পাইনাল হেডেক হইতে পারে। ঠিক আছে? তো এইভাবে আপনারা এই জিনিসগুলা একটু দেখবেন। পরের প্রশ্নটা খেয়াল করেন। আচ্ছা, এই এই প্রশ্নটা কিন্তু একটা ক্লিনিক্যাল question. A 55-year-old male, 70 kg weight, have a mixed burn in different sides of body. এটা stem A হচ্ছে how will you differentiate between superficial and deep burn? Stem B হচ্ছে calculate the fluid requirement if the burn area is 30%. What fluid you will use? আর stem C হচ্ছে list the 3 immediate and 3 late complications of burn. দেখেন এইখানে একজন বয়স্ক ভদ্রলোক এল্ডারলি মেইলের কথা বলা হয়েছে, তার এজ হচ্ছে 55 ইয়ার্স, ওয়েট হচ্ছে 70 কেজি। ঠিক আছে? আর মিক্সড বার্ন, ঠিক আছে, বলা হয়েছে। এখন হলো প্রথম প্রশ্ন করা হয়েছে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট বিটুইন সুপারফিশিয়াল এন্ড ডিপ বার্ন? কেমনে ডিফারেন্সিয়েট করবেন? এনিওয়ান? বার্ন কিন্তু আপনাদের 2-3 বার ক্লাস হইছে। প্রথমে যখন লেকচার গুলো শুরু হয়েছিল তখন ক্লাস হইছে, পরে আপনাদের ওই ব্লকের সময় বার্নের, ঠিক আছে, কিছু কিছু কথা বলা হয়েছে। সাহাদ বলেন তো। স্যার যদি স্যার শুধু এপিডার্মিসটা যদি ইনভলভ করে তাহলে স্যার সুপারফিশিয়াল বার্ন, আর যদি স্যার ডার্মিস পর্যন্ত ইনভলভ হয় তাহলে ডিপ বার্ন। শুনেন, আপনার বার্ন যেগুলাকে আমরা সাধারণত তার থিকনেস এর ভিত্তিতে ভাগ করি না, অন দ্য বেসিস অফ থিকনেস অফ বার্ন। আর এই যে মেজর বার্ন আর মাইনর বার্ন করি আমরা বডি সার্ফেস এরিয়ার উপরে, আরেকটা হচ্ছে থিকনেস এর উপরে। থিকনেস এর সাধারণত বলা হয় সুপারফিশিয়াল বার্ন আর ডিপ বার্ন। ডিপ বার্নকে আবার ভাগ করা হয় পার্শিয়াল থিকনেস আর ফুল থিকনেস বার্ন। ঠিক আছে? এটা করা হয় হচ্ছে যে এপিডার্মিস এর ইনভলভমেন্ট আর ডার্মিসের ইনভলভমেন্ট। সুপারফিশিয়াল বার্ন যেটা হচ্ছে সেটা শুধুমাত্র এপিডার্মিসকে ইনভলভ করে। আর ডিপ বার্ন যেটা হচ্ছে গিয়ে আপনার এই এপিডার্মিসকে ইনভলভ করার পরে পার্শিয়াল থিকনেস যেটা, সেটা ডার্মিসের পার্ট অফ ডার্মিস ইনভলভ হয়। সেই ক্ষেত্রে কিন্তু এই যে স্কিন অ্যাপেন্ডেজেস এগুলো থাকে হচ্ছে ডার্মিসে, এইগুলা ইনটেক থাকে পার্শিয়াল থিকনেসে। আর ডিপ বার্নে হচ্ছে একদম সব লেয়ারই, ঠিক আছে, ইনভলভ হয়। কখনো কখনো এটা নিচেও যাইতে পারে, একদম বোন পর্যন্ত যাইতে পারে, নিচের ফাঁসা পর্যন্ত, মানে স্কিনের অল দ্য লেয়ার্স অফ স্কিন সাধারণত বার্ন হয়। দেখেন সুপারফিশিয়াল লেয়ার যখন আপনার অর্থাৎ এপিডার্মিস যখন যাবে, বার্ন হবে বা ইনজুরি হবে, তখন কিন্তু তার নার্ভ সাপ্লাই যেটা আছে সেটা ইনটেক থাকে। এই কারণে সুপারফিশিয়াল বার্নটা সাধারণত হচ্ছে পেইনফুল বার্ন হয়। এই রোগী ওই যে আপনার নিউরোজেনিক শক বলছিলাম না, বার্নের একটা ইমিডিয়েট যে শকের কজ হচ্ছে নিউরোজেনিক শক। এই ক্ষেত্রে সাধারণত হইল গিয়া এই সুপারফিশিয়াল বার্ন হয়। আর ডিপ বার্নের ক্ষেত্রে যেহেতু তার এই যে রিসেপ্টর যেগুলো আছে, সেই রিসেপ্টর গুলো ডেস্ট্রয় হয়। এই কারণে ডিপ বার্ন কিন্তু খুব বেশি পেইনফুল না। ডিপ বার্নে যখন ড্রেসিং করা হয় ওয়ার্ডে দেখবেন যে এই ড্রেসিংটা খুব বেশি আপনার ইয়ে হয় না, পেইনফুল হয় না। ঠিক আছে? পেশেন্ট অ্যালাউ করে। কিন্তু সুপারফিশিয়াল বার্ন দেখবেন যে অল্প 10% বা 15% বার্ন, এটাও কিন্তু পেশেন্ট হচ্ছে যে যখন ড্রেসিং করা হয় তখন তাকে আসলে একটু অ্যানাস্থেসিয়া দিয়ে বা একটু জেট করে ড্রেসিং করতে হয়। তাইলে একটা হচ্ছে পেইনফুল আর একটা হচ্ছে ইউজুয়ালি পেইনলেস হয়। আচ্ছা, সেকেন্ড থিং হলো তার এপিয়ারেন্স। ঠিক আছে? হ্যাঁ, যে সুপারফিশিয়াল বার্নটা থাকে সাধারণত হলো পিঙ্কিশ বার্ন হয়। এপিডার্মিস গেছে নিচের ব্লাড ভেসেল গুলা ইনটেক্ট থাকে, এই কারণে সেটা সাধারণত হইলো গিয়া পিঙ্কিশ আর ব্ল্যাঞ্চ করে। আপনি যখন সেটাকে প্রেস করবেন ফিঙ্গার দিয়ে, হোয়াইট হবে, আবার ছেড়ে দিলে সেটা দেখবেন যে আগের মতো পিঙ্কিশ হয়ে যাবে। আর ডিপ বার্নের ক্ষেত্রে সাধারণত এটা একদম হোয়াইটিশ এপিয়ারেন্স থাকে, কারণ ব্লাড ভেসেল যেগুলা থাকে, সুপারফিশিয়াল ব্লাড ভেসেল যেগুলা থাকে সেগুলা ডেস্ট্রয় হয়। আচ্ছা, তারপরে সাধারণত ব্লিস্টার আমরা বলি, বইপত্র আছে। ব্লিস্টার নিয়ে সাধারণত সুপারফিশিয়াল বার্নে ব্লিস্টার গুলা থাকে, ডিপ বার্নে ব্লিস্টার কম থাকে বা থাকে না। এই যে ডিফারেন্স যেগুলা, এইগুলা আপনারা একটু মনে রাখবেন। বইতে হয়তো আরো একটু সুন্দরভাবে দেওয়া আছে, কিন্তু এই যে তার একটা হলো কালার, এপিয়ারেন্স, প্রেজেন্স অফ ব্লিস্টার, তারপরে তার হচ্ছে এই যে পেইন, প্রেজেন্স অফ পেইন অর অ্যাবসেন্স অফ পেইন।
এই জিনিসগুলা দিয়ে আমরা সাধারণত সুপারফিশিয়াল এবং ডিপ বার্নকে ডিফারেন্সিয়েট করতে পারি। এখানে দেখেন কথাটা বলা হয়েছে ডিফারেন্সিয়েট, ডিফারেন্স না কিন্তু। এখন ডিফারেন্সে হয়তো আপনি অনেক কথা বলতে পারবেন। এই যে আমি বললাম এপিডার্মিস, ডার্মিস এইভাবে লেয়ার দিয়ে বলতে পারবেন। কিন্তু যখন বলবে কিভাবে আপনি ডিফারেন্সিয়েট করবেন তখন কিন্তু আর এই এপিডার্মিস, ডার্মিসের কথা অর্থাৎ বাই ডেফিনিশন ডিফারেন্স আপনারা বলবেন না। তখন আপনি ক্লিনিক্যালি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন সেই কথাগুলো। এতে যদি ২ টা বা ৩ টা পয়েন্টও শেষ হয়, এই ৩ টা পয়েন্টই লিখবেন। অতিরিক্ত লেখার দরকার নেই। আচ্ছা, এর পরের স্টেমটা ছিল হচ্ছে যে calculate the fluid requirement if the burn area is 30%. What fluid you will use? এই ক্ষেত্রে আপনারা কি উত্তর দিবেন? পার্কল্যান্ড রেজিমেন। আচ্ছা ঠিক আছে, পার্কল্যান্ড রেজিমেন্ট। কিন্তু এর আগে বলেন যে আপনি যে ডিসাইড করলেন, ঠিক আছে, রেজিমেন্ট কয়টা আছে? রেজিমেন্ট আছে না? এখন রেজিমেন্ট কয়টা আছে? সহজ কথা, আপনারা মনে রাখেন যে আমরা সাধারণত বার্নের রিসাসিটেশনের সময় ২ টা রাস্তা যাইতে পারি। একটা হচ্ছে আমরা তাকে ক্রিস্টালয়েড ফ্লুইড দিতে পারি, আরেকটা হচ্ছে কলয়েড দিতে পারি। ঠিক আছে? অনেক সময় আছে যে মেজর বার্ন যেগুলো আছে কোনো সেন্টার কলয়েড প্রিফার করে। ইউজুয়ালি দেখা গেছে যে ক্রিস্টালয়েড হচ্ছে ইকোনমিক্যালি, হ্যাঁ, ইকোনমিক্যালি বেটার। কেন? আপনি ক্রিস্টালয়েড এর যে সাধারণত আমরা ব্যবহার করি নরমাল সেলাইন অথবা হার্টম্যান সলিউশন। বার্ন রিসাসিটেশন এর ক্ষেত্রে আমরা হার্টম্যান সলিউশন ব্যবহার করি। এটা এভেইলেবল, তার খরচ কম। ঠিক আছে? হ্যাঁ, যেকোনো জায়গায় এটা এভেইলেবল এবং খরচও কম। এই কারণে সাধারণত হচ্ছে আমরা ক্রিস্টালয়েড ব্যবহার করি। এখন ক্রিস্টালয়েড যখন আমরা কাউন্ট করতে হয় তখন কিন্তু আপনারা এই পার্কল্যান্ড ফর্মুলায় যাবেন। তাইলে এই দেখেন পরের প্রশ্নটা কিন্তু তারা বলে দিছে যে আপনি কোনটা ব্যবহার করবেন। হুম, হোয়াট ফ্লুইড ইউ উইল ইউজ। তো এই কথাটা আগে আপনাদের ওইটা ডিসাইড করতে হবে যে আপনি ক্রিস্টালয়েড দিবেন না কলয়েড দিবেন। আমাদের দেশের প্রটোকল হচ্ছে আমরা ক্রিস্টালয়েড ব্যবহার করি। তাহলে ক্রিস্টালয়েড দিবেন ফ্লুইড। আর ক্রিস্টালয়েড ফ্লুইডের ভিতরে কি ফ্লুইড আছে? নরমাল স্যালাইন আছে, ঠিক আছে? যেটা আইসোটনিক, হ্যাঁ, আর হার্টম্যান সলিউশন আছে। ইউজুয়ালি আইসোটনিক ফ্লুইড দেওয়া হয় রিসাসিটেশনের সময়। এখন কোনটা দিবেন এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে কিন্তু যে প্রটোকল আমাদের বার্ন ইনস্টিটিউট যে প্রটোকল তৈরি করছে সেখানে হার্টম্যান সলিউশনের কথা বলা আছে। আচ্ছা, এখন ক্যালকুলেট করবেন পার্কল্যান্ড ফর্মুলা যেটা আছে, ঠিক আছে? পার্কল্যান্ড ফর্মুলা দিয়ে আপনারা ক্যালকুলেট করবেন। এই ফর্মুলাটা মনে আছে কিনা কারো? Sir, 4 into percentage of burn into sir per kg body weight. হ্যাঁ, এরপরে কিন্তু একটা কথা আছে। এই যে রেজাল্ট যেটা আসবে সেটা কিসে আসবে? Sir, milliliter. মিলিলিটারে আসবে। লিটারে গেলে কিন্তু অনেক লিটার হয়ে যাবে, তাই না? তার মানে তার দেখেন ৭০ কেজি বডি ওয়েট ছিল, সেটা আমরা 4 একটা ইয়ে থাকবে, ফ্যাক্টর থাকবে, আর 70 কেজি বডি ওয়েট আর তাকে 30% দিয়ে আমরা গুণ করব। করলে যে রেজাল্টটা বের হবে সেটা এমএল এ আসবে। এখন এটাকে কিভাবে দিবেন? Sir, first প্রথম হাফ দিব স্যার প্রথম ৮ ঘন্টায় আর বাকি হাফ দিব হচ্ছে স্যার পরের ১৬ ঘন্টায়। পরে ১৬ ঘন্টা, ঠিক আছে। আর কলয়েডেরও কিন্তু একটা রেজিমেন আছে। এটা আপনারা একবার দেখে নিয়েন। আমি বললাম না। কিন্তু কলয়েডটা সাধারণত আমরা ওই যে ৮-১৬ না করে সাধারণত ৩ টা ৮ এ আরকি ভাগ করা হয়। ঠিক আছে? 8, 8, 8 এভাবে ভাগ করা হয়। আপনারা একটু দেখে নিয়েন। কমপ্লিকেশন আপনারা পারবেন। এই যে দেখেন এখানে ইমিডিয়েট এবং লেট কমপ্লিকেশন দেওয়া আছে। আচ্ছা, বার্নের লেট কমপ্লিকেশন কি হয়? ইমিডিয়েট তো পারবেন কারণ শক বলে ফেলছি। বার্ন তো নিজেই হচ্ছে গিয়ে একটা ইয়ে, হ্যাঁ? কিন্তু লেট কমপ্লিকেশন কি হইতে পারে বার্নের? মার্জুলিন আলসার কখন হয়? মার্জুলিন আলসার নাম শুনছেন? স্কার মার্কের উপরে যে আলসার হয়। ঠিক আছে। সাধারণত হলো এই আলসার গুলো হয় বার্নের স্কারের উপরে। ঠিক আছে? বার্নের যে স্কার তৈরি হয়
সেই স্কার গুলার উপরে হয়, তাহলে হাইপারট্রফিক স্কার হইতে পারে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে কন্ট্রাকচার হইতে পারে, আর হচ্ছে মার্জুরিন আলসার। এই স্কার থেকে লং টার্ম যদি স্কার থাকে, তখন এই স্কারের উপরে বা কন্ট্রাকচারের উপরে অনেক সময় দেখা যায় যে আপনার মার্জুরিন আলসার হয়। সাম কাইন্ড অফ কি মেলিগনেন্সি। কোন ধরনের মেলিগনেন্সি? স্কোয়ামাস সেল কার্সিনোমা। মার্জুরিন আলসার হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা, কিন্তু এটার কিছু পিকুলারিটিস আছে। এটা ভাই জিজ্ঞেস করে এটা মনে রাখেন। আচ্ছা, বা এরপরের কোশ্চেনে আসেন। নার্গিসারা চম্পা আছেন? জি স্যার। নার্গিসারা চম্পা একটু জি পড়েন, স্যার আছি। পরের কোশ্চেনটা পড়েন। স্যার পড়েন কোশ্চেন নাম্বার 5। Sir, a patient admitted in surgical ward following road traffic accident with multiple systemic injury. How would write the principle of management? Suppose enumerate the management of lacerated wound of leg. আচ্ছা, এখন এটার উত্তর দেন তো একজন। হাউ উড ইউ অ্যাসেস দ্য পেশেন্ট? এনিওয়ান? স্যার এটিএলএস প্রোটোকল অনুযায়ী স্যার আমরা অ্যাসেস করতে পারি। স্যার প্রাইমারি সার্ভে। হ্যাঁ, আর প্রাইমারি সার্ভে, তারপরে প্রাইমারি আর সেকেন্ডারি সার্ভে। প্রাইমারি সার্ভেতে কি কি ইনভলভ করা হয়? স্যার এ বি সি ডি ই। আচ্ছা, ঠিক আছে। এতে কি আছে? স্যার এতে হচ্ছে স্যার এয়ারওয়ে আছে, আর একটা এয়ারওয়ের সাথে একটা জিনিস আছে, এটার জন্যই বলছি। Airway and spinal cord. Cervical spine protection. Cervical spine. ভেরি গুড, ঠিক আছে। তাইলে দেখেন, আর এটিএলএস না বলে আপনারা সাধারণত এব্রিভিয়েশন ব্যবহার করেন না পরীক্ষার সময়। একদম যেমন আরটিএ, ঠিক আছে, এটা কমন এব্রিভিয়েশন, কিন্তু আপনি যখন উত্তর করবেন ওইটাকে অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট, ঠিক আছে, অ্যাকর্ডিং টু অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট প্রোটোকল উই ক্যান অ্যাসেস বাই ফলোইং প্রোটোকল। এরপরে এ বি সি ডি, এয়ারওয়ে সার্ভাইকাল স্পাইন কন্ট্রোল, বি তে ব্রিদিং, সি তে সার্কুলেশন, ঠিক আছে, ডি তে ডিসেবিলিটি, আর ই তে এক্সপোজার, ঠিক আছে। এগুলার কিন্তু প্রত্যেকটার সাথে কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন এক্সপোজার বললে বলতে হবে এক্সপোজার ইন কন্ট্রোল এনভায়রনমেন্ট। আপনি এখন মনে করেন পেশেন্ট হচ্ছে 0 ডিগ্রি বা -4 ডিগ্রি টেম্পারেচারে তার আরটিএ হয়েছে, তখন কি আপনি তাকে এক্সপোজ করবেন? তাহলে হাইপোথার্মিয়া হবে। এক্সপোজার ইন এ কন্ট্রোল এনভায়রনমেন্ট, এইভাবে প্রত্যেকটার সাথে কিন্তু একটা দুইটা কথা, ঠিক আছে। হ্যাঁ, অ্যাসেসমেন্ট ফর ব্রিদিং এন্ড ম্যানেজমেন্ট, এয়ারওয়ে অ্যাসেসমেন্ট ফর এয়ারওয়ে এন্ড সার্ভাইকাল স্পাইন কন্ট্রোল, এইভাবে বলতে হবে। আচ্ছা, আর রাইট দ্য প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, এখানে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট কি হবে? এইটা কিন্তু এটিএলএস প্রোটোকলের মতোই হবে। স্যার ঠিক প্রাইমারি আছে। সার্ভে, তারপরে স্যার মানে আর মনিটরিং, দেন হচ্ছে স্যার সেকেন্ডারি সার্ভে। আচ্ছা, আর তারপরে এরপরে স্যার স্পেসিফিক ট্রিটমেন্ট। ম্যানেজমেন্ট, ডেফিনিটিভ ম্যানেজমেন্ট, সবশেষে আমরা একটা কথা বলি রিহ্যাবিলিটেশন, ঠিক আছে। আর প্রাইমারি সার্ভের সাথে দেখবেন একটা কথা লাগানো আছে, প্রাইমারি সার্ভে এন্ড রিসাসিটেশন, ঠিক আছে। প্রাইমারি সার্ভে এজ ওয়েল এজ রিসাসিটেশন, কিন্তু আপনি এয়ারওয়ে দেখেই চলে যাবেন যে তার এয়ারওয়ে অবস্ট্রাকশন আছে, এরপরে সবগুলা শেষ করি, বি শেষ করি, সি শেষ করি, তারপর আবার আসবে, এটা না। কারণ বলা হয়েছে যে এই যে গোল্ডেন আওয়ারের ভিতরে যে আপনি পেশেন্ট সেভ করতে হয়, হ্যাঁ, কিছু পেশেন্ট আছে আপনার কাছে এমন ভাবে আসবে যে তাকে আপনি সেভ করতে পারবেন না। কিছু পেশেন্ট আসবে তারা হচ্ছে গোল্ডেন আওয়ারে যদি আপনি ইন্টারভেইন করতে পারেন সেভ হবে। এই এটিএলএস প্রোটোকল তৈরি করা হয়েছে ওই পেশেন্টের জন্য, ঠিক আছে। হ্যাঁ, আর কিছু পেশেন্টকে আপনি একটু ডিলেইড রিসাসিটেশন করলেও সে কিন্তু সেভ হবে। এই যে ভাগ করা, এটাকে বলা হয় ট্রিয়াজ, ঠিক আছে। আপনাদের চ্যাপ্টারও আছে, এই যে কনফ্লিক্ট সার্জারি আছে দেখবেন,
ট্রমা চ্যাপ্টারে সেখানে কিন্তু এই ট্রিয়াজের কথা বলা আছে। ট্রিয়াজ অনেক সময় আছে স্বপ্ন হিসাবে আসে। আচ্ছা, এইটা মনে রাখেন যে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট তাইলে আমরা প্রাইমারি সার্ভে এন্ড ডিসোসিয়েশন করব। এইখানে আপনারা হেডলাইন গুলো লিখে যাবেন আবারও। যদিও আপনি অ্যাসেসমেন্টও লিখছেন কিন্তু আবার এখানে আপনি হেডলাইন গুলো লিখে যাবেন। এই যে এয়ারওয়ে ম্যানেজমেন্ট, এয়ারওয়ে সার্ভাইকাল স্পাইন কন্ট্রোল, ব্রিদিং এই কথাগুলো লিখে যাবেন। তারপরে মনিটরিং, ভেরি গুড। এই মনিটরিংকে অনেক সময় বলা হয় অ্যাডজাঙ্ক টু প্রাইমারি সার্ভে। ঠিক আছে? অ্যাডজাঙ্ক টু প্রাইমারি সার্ভে। তারপরে সেকেন্ডারি সার্ভে। হেড টু টো আমরা সার্ভে করব। ঠিক আছে? ডিটেইল সার্ভে করব। দেন হচ্ছে গিয়ে ডেফিনিটিভ ম্যানেজমেন্ট। সবশেষে হচ্ছে আপনার রিহ্যাবিলিটেশন। কোনো ট্রমার ক্ষেত্রে অর্থোপেডিক ট্রমা হোক বা সার্জিক্যাল ট্রমা হোক সেই ক্ষেত্রে আপনারা এই ফরম্যাটটা মেইনটেইন করতে পারবেন। আচ্ছা, ইনুমারেট দ্য ম্যানেজমেন্ট অফ ল্যাসারেটেড wound of leg। এটা কি আপনারা দেখছেন? শুনেন, আপনাদের wound এর চ্যাপ্টারে দেখবেন একটা বক্স দেওয়া আছে। ঠিক আছে? যে ল্যাবের প্রিন্সিপাল অফ সার্জারিতে wound এর চ্যাপ্টারে একটা বক্স দেওয়া আছে। ওই বক্সে দেখবেন কতগুলা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। যে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, দেন সার্জিক্যাল টয়লেটিং, দেন ডেব্রাইডমেন্ট, দেন হচ্ছে টিস্যু কভার। ঠিক আছে? হ্যাঁ? টেনশন ফ্রি কভারেজ, দেন সবশেষে হচ্ছে রিহ্যাবিলিটেশন। এইভাবে কতগুলা স্টেপ দেওয়া আছে। ওই বক্সটা দেখে নিবেন। সেভারাল টাইমস আসছে ল্যাসারেটেড wound of leg। লেগের কথা বলা আছে অন্য জায়গায় তো হ্যান্ডেও কিন্তু একই জিনিস। প্রিন্সিপাল কিন্তু একই থাকবে। সুতরাং এটা দেখে নিবেন। আচ্ছা, কোয়েশ্চন 6 আরেকজন পড়েন। স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে স্যার লেসারেটেড wound আসলে তো স্যার ওইখানে তো স্যার অনেক সময় টিটেনাস দিয়ে প্রশ্ন করে যে হ্যাঁ, how tetanus prophylaxis দিবেন। how will how will you prevent tetanus in case of immunization status is not known or known? এই ধরনের ভাগ করে স্যার কোশ্চেন আসে যে নট হ্যাঁ। নোন, তখন আমরা আলাদা করে কিভাবে লিখবো স্যার? আচ্ছা, শুনেন, এই ক্ষেত্রে এটাকে বলে যে টিটেনাস প্রোফাইলেক্সিস এর প্রোটোকল। এখানে 3 গ্রুপ অফ পিপল থাকে। এক গ্রুপ অফ পিপল হচ্ছে গিয়ে মানে ফুললি ইমিউনাইজড। ঠিক আছে? আরেক গ্রুপকে বলা হয় পার্শিয়ালি ইমিউনাইজড। আর থার্ড গ্রুপ থাকে হচ্ছে আননোন অর নট ইমিউনাইজড। এখন ফুললি ইমিউনাইজড সাধারণত বলা হয় যে টিটেনাসের যে শিডিউল যেটা আছে 5 ডোজ শিডিউল সেটা দিলে আপনার বলা হয় যেমন এই যে নাইস প্রোটোকল অনুযায়ী সেটা লাইফ লং ইমিউনিটি দেয়। আর অন্য কোনো জায়গায় বলা আছে আফটার 10 ইয়ার্স একটা বুস্টার ডোজ দিতে হবে। আর পার্শিয়ালি ইমিউনাইজ কারা? পার্শিয়ালি ইমিউনাইজ যে ফুললি এই 5 ডোজ কমপ্লিট করে নাই। ঠিক আছে? সে হয়তো থার্ড ডোজ দিছে। থার্ড ডোজে দেখবেন আপনারা প্রত্যেকটা ডোজের পরে কতটুকু সময় সে প্রোটেকশন পাবে এটা লেখা থাকে। ঠিক আছে? যেমন থার্ড ডোজ দিছে তারে কিন্তু এই সময়ের পরে যদি চলে যায় সাধারণত হলো এটা 6 মান্থ দেয়, 4th ডোজ হচ্ছে 1 ইয়ার দেয়, 5th ডোজ হচ্ছে গিয়ে লাইফ লং দেয়। এইভাবে কিন্তু ভাগ করা আছে। এখন এই ভাগের দেখেন তার ডিউরেশনের বাইরে যদি পড়ে যায় সে ফুললি মিলাই না। ফার্স্ট ডোজ দিছে, সেকেন্ড ডোজ দিছে আবার থার্ড ডোজ পর্যন্ত গেছে। কিন্তু 5th পর্যন্ত যায় নাই। আর থার্ড ডোজ দেওয়ার পরে তার ওই যে ইমিউনিটির যে কভারেজ টাইম সেটা পার হয়ে গেছে। তখন আপনি তাকে কিন্তু বুস্টার ডোজও দিতে হবে, তার সাথে ইমিউনোগ্লোবিনও দিতে হবে। আর আননোন যদি থাকে একই সাথে তাকে হচ্ছে ভ্যাকসিনেশন শুরু করতে হবে টিটেনাসের, তার সাথে ইমিউনোগ্লোবিন দিতে হবে। ২ টাই দিতে হবে। আর পার্শিয়াল এর ক্ষেত্রে কিন্তু ২ টা রাস্তা আছে। একটা হচ্ছে গিয়ে সে যদি এই পিরিয়ডের ভিতর আসে, হ্যাঁ? তার প্রোটেকশন পিরিয়ড এর ভিতর যদি আসে তাইলে তাকে আপনি খালি বুস্টার ডোজ দিলেই হবে। ইমিউনোগ্লোবিন দেওয়ার দরকার নাই। প্রোটেকশন পিরিয়ড এর বাইরে যদি আসে তখন আপনাকে বুস্টার ডোজও দিতে হবে, তার সাথে ইমিউনোগ্লোবিনও দিতে হবে। এটাকে এইভাবে যদি মনে রাখেন তাইলে সহজ। ওইখানে কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন ওইটা খুব সম্ভব তার আগের বছর 19 এর নভেম্বরে আসছে। ঠিক আছে? যে আননোন একটা পেশেন্ট আসছে ল্যাসারেটেড wound, তার সাথে সে আনকনশাস। আপনি কোনো ইনফরমেশন পাচ্ছেন না। তখন কিন্তু তাকে নট ইমিউনাইজ এই স্ট্যাটাস ধরেই আপনাকে ট্রিট করতে হবে। ঠিক আছে? এখন দেখেন কোয়েশ্চন নাম্বার 6. A 7 years old boy come to you 10 hours after having a circumcision with the complaints of bleeding from operation site. Stem A হচ্ছে mention the type of his bleeding. Stem B হচ্ছে write the probable cause of bleeding. আর Stem 3 হচ্ছে what measures will you take to find out the cause of bleeding and how will you treat this patient? এখন কি টাইপের ব্লিডিং বলেন তো এটা? Sir, reactionary hemorrhage. আচ্ছা,
ভেরি গুড, রিঅ্যাকশনারি হেমোরেজ। রিঅ্যাকশনারি হেমোরেজের কয়েকটা উদাহরণ বলেন তো। টনসিলেক্টমিতে হয়, থাইরয়েডেক্টমিতে হয়, তারপর হচ্ছে হিমোরয়েডেক্টমি এগুলোতে। আর এই যে সার্কামসিশনে হয়, এইটা ঠিক আছে, আমরা মনে সার্কামসিশন রাখতাম হয়। হচ্ছে গিয়ে গলায় 2 আর নিচে 2, তাই না? টনসিল থাইরয়েড হচ্ছে গলায় আর নিচে 2, তাই না? সার্কামসিশন হেমোরেজ গলায় 2টা আর নিচে 2টা, এইভাবে মনে রাখেন। তাইলে এই 4টা মনে থাকবে। আচ্ছা, প্রবেবল কজ অফ ব্লিডিং কি হইতে পারে? দেখেন রিঅ্যাকশনারি হেমোরেজ ইউজুয়ালি হচ্ছে স্লিপেজ অফ লাইগেচার হয়, স্লিপেজ অফ লাইগেচার, তারপর হচ্ছে ক্লটটা যদি ডিসলজমেন্ট হয়ে যায়, ডিসলজ হয়, তারপরে ঠিক আছে। সরি অ্যানেস্থেটিক ইফেক্ট যদি স্যার হয়ে যায়, ভেরি উইথড্র গুড, হয় তখন। উইথড্র হয়। তাইলে দেখেন এই যে আপনার প্রাইমারি রিঅ্যাকশনারি আর সেকেন্ডারি হেমোরেজের কিন্তু একটা দেওয়া ছিল, কজ গুলা দেওয়া ছিল বেরিলাভের হেমোরেজের চ্যাপ্টারে, তাই না? এই কজ গুলা একটু দেখে নিলে হবে। আপনি তো বলছেন, ভালোই বলছেন। আচ্ছা, হোয়াট মেজার্স উইল ইউ টেক টু ফাইন্ড আউট দ্য কজ অফ ব্লিডিং এন্ড হাউ উইল ইউ ট্রিট দিস পেশেন্ট? কিভাবে ট্রিট করবেন? প্রথম কথা হইলো গিয়া তার হ্যাঁ ইনিশিয়াল ম্যানেজমেন্ট। এখন সে সার্কামসিশনের পরে সাধারণত হচ্ছে এই ব্লিডিংটা হয় ওই যে ফ্রেনুলার আর্টারি থেকে, ঠিক আছে? অন্য আর্টারি সার্কামসিশনের সময় অন্যগুলা থেকে সাধারণত ব্লিড করে না, যে ওই সাবকিউটেনিয়াস যেসব ভেসেল গুলা থাকে, কিউটেনিয়াস ভেসেল গুলা থাকে, সেগুলা থেকে ব্লিড করে না, সাধারণত ফ্রেনুলার আর্টারি থেকে করে। তাইলে প্রথমে হচ্ছে গিয়ে তাকে অ্যাসেস করে নিতে হবে। তারপর ম্যানুয়ালি আপনি স্টপ করবেন কি প্রেসার প্যাক দিয়ে। আচ্ছা, থার্ড কি করবেন, তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবেন, ওউন্ড চেক করবেন, এবং হচ্ছে গিয়া দেখেন এখানে একটা কথা বলা, 7 ইয়ার্স ওল্ড বয়, এই বাচ্চা তো কিন্তু আপনারা এলাও নাও করতে পারে। একটা 7 বছরের বাচ্চা, তাকে আপনি লোকাল অ্যানাস্থেসিয়া দিয়া, ঠিক আছে, এলাও নাও করতে পারে। তখন ঠিক আছে, এই যেটা কজ অফ হেমোরেজ বা সাইট অফ হেমোরেজ ফাইন্ড করবেন এবং কন্ট্রোল অফ হেমোরেজ করবেন, এটা আন্ডার অ্যানাস্থেসিয়া করবেন। এই তো হাউ উইল ইউ ট্রিট দিস পেশেন্ট, ট্রিটমেন্ট তো ওই জিনিসই, একই কথা। মেজার কি নিবেন, ট্রিট কি করবেন। মেজারের ক্ষেত্রে তাকে অ্যাসেসমেন্টের সময় যদি দেখেন যে তার অনেক ব্লিডিং হয়েছে, তাইলে তাকে রিসাসিটেট করতে হবে, ব্লাড ফর ব্লাড দিতে হবে, অথবা তাকে একটা আইভি দিতে হবে, ঠিক আছে? তাকে ইনিশিয়ালি রিসাসিটেট করবেন, দেন হচ্ছে অপারেশন থিয়েটারে নিয়ে যাবেন, অ্যাসেসমেন্ট অফ দ্য ওন, ঠিক আছে, টু ফাইন্ড আউট দ্য সাইট অফ হেমোরেজ এন্ড কন্ট্রোল অফ হেমোরেজ। এটা হচ্ছে গিয়ে তার ট্রিটমেন্ট। এখন এই জায়গায় দেখেন আপনাদের কতগুলা জিনিস আপনারা সব সময় বাদ দিয়ে যান, বা আমরা পড়ানোর সময় মেনশন করি। আপনাদের সার্জারির প্রশ্নে কিছু কিছু মানে পিটফল থাকে, পড়ানোর বাইরে চলে যায় এরকম। একটা অংশ হচ্ছে আপনাদের পেডিয়াট্রিক সার্জারি কোয়েশ্চন থাকে, আমি প্রশ্নের বাকি অংশে আসব। তখন দেখবেন পেডিয়াট্রিক সার্জারি কোয়েশ্চন থাকে। তারপর অ্যানাস্থেসিয়া থেকে একটা বা দুইটা কোয়েশ্চন থাকে। একটা বলতেছি যে এ বি, মানে একটা কোয়েশ্চনের দেখবেন যে স্টেম আছে এ বি সি, 3টা স্টেম, এর ভিতরে একটা বা দুইটা স্টেম আপনারা যে থাকে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনাদের এই যে রেডিও অনকোলজির যে চ্যাপ্টার গুলা থাকে, আমাদের এখানে যদি আমরা রেডিওথেরাপি বলি, কিন্তু আসলে চ্যাপ্টারটা হচ্ছে অনকোলজির চ্যাপ্টার, ঠিক আছে? এই অনকোলজির চ্যাপ্টার থেকে কোয়েশ্চন থাকে আর রেডিওলজির চ্যাপ্টার থেকে কোয়েশ্চন থাকে। এই জিনিসগুলা যদি আপনারা মানে পড়ে নেন, এখানে কিন্তু কোয়েশ্চন বেশি থাকে না। মনে হয় যে অনেকগুলা চ্যাপ্টার, পুরা রেডিওলজি না, পুরা রেডিওলজি না। আপনি যদি কোয়েশ্চন একটু উল্টায় উল্টায় যান, দেখবেন যে রেডিওলজিতে সাধারণত কি থাকে। একটা হচ্ছে কি আপনাদের রেডিওলজি ইন সার্জারি, ইন্টারভেনশন রেডিওলজি, এরকম কিছু কোয়েশ্চন থাকে, ঠিক আছে? হ্যাঁ, আর রেডিওথেরাপি বা অনকোলজি থেকে কি থাকে, রেডিও সেন্সিটিভ টিউমার, রেডিও রেজিস্ট্যান্ট টিউমার, ঠিক আছে, কেমো সেন্সিটিভ টিউমার, কেমো রেজিস্ট্যান্ট টিউমার, এরকম কতগুলো নাম বলতে বলা হয়। আর কিছু নতুন থেরাপি আছে, যেমন হরমোন থেরাপি। কোথায় দেই বলতে পারবেন? হরমোন থেরাপি একটা মেলিগনেন্সির ক্ষেত্রে। ব্রেস্ট কার্সিনোমা। Breast cancer. ভেরি গুড, ঠিক আছে। তাইলে এই দুই একটা কথা হয়তো আসতে পারে আপনাদের।
একইভাবে অ্যানাস্থেসিয়া দেখেন প্রশ্ন কিন্তু এখানে যা আছে এই প্রশ্নের সাথে হয়তো আর একটা দুইটা প্রশ্ন আসতে পারে। যেমন এইবার কমপ্লিকেশন অফ স্পাইনাল অ্যানাস্থেসিয়া আসছে, পরের বার হয়তো আসছে কমপ্লিকেশন অফ লোকাল অ্যানাস্থেসিয়া। ঠিক আছে? লোকাল অ্যানাস্থেটিক ড্রাগ গুলা কি টাইপের ড্রাগ মনে আছে? আপনারা ফার্মাতে পড়ছেন কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল। লোকাল অ্যানাস্থেটিক ড্রাগ সোডিয়াম চ্যানেল ব্লকার খেয়াল করে দেখেন, তাই না? আমরা লিগনোকেইন ব্যবহার করি অথবা বুভিবাকেইন ব্যবহার করি, এগুলা কি ছিল? সোডিয়াম চ্যানেল ব্লকার ছিল, তাই না? আমরা তার ওই যে নার্ভ জেনারেশন যেটা আছে সেটাকে কিন্তু আমরা ব্লক করতেছি। আচ্ছা, তো এই ক্ষেত্রে কি আপনার ইয়ে হইতে পারে? আপনি যদি এক্সেসিভ লোকাল অ্যানাস্থেটিক ড্রাগ দেন তাইলে তার এরিথমিয়া হইতে পারে, এমনকি তার হচ্ছে গিয়ে আপনার কার্ডিয়াক অ্যারেস্ট হইতে পারে। সুতরাং এক্সেসিভ দেওয়া যাবে না, মেজার করে দিতে হবে। ওইখানেও কিন্তু আমার কমপ্লিকেশন, লোকাল কমপ্লিকেশন, সিস্টেমিক কমপ্লিকেশন এইভাবে আসবে। ঠিক আছে? আর অ্যানাস্থেটিক প্রিমেডিকেশনে সাধারণত মানে অ্যানাস্থেসিয়া দেওয়ার আগে কি ড্রাগ দেওয়া হয়? সাধারণত একটা অ্যান্টি আলসারেন্ট ড্রাগ দেওয়া হয়, অ্যান্টি এমেটিক ড্রাগ দেওয়া হয়। ঠিক আছে? হ্যাঁ? আর তার সিক্রেশন কমানোর জন্য অ্যান্টি সিক্রেটরি কিছু ড্রাগ ইউজ করা হয়। কেন? আপনার যখন হচ্ছে গিয়ে আপনি জেনারেল অ্যানেস্থেসিয়া দিবেন, তাকে যখন ইনটিউবেট করবেন, এন্ডোট্রাকিয়াল টিউব দিবেন তখন যদি ওইখানে বেশি সিক্রেশন হয়, তখন আপনি টিউবটা যখন বের করবেন তখন এক্সপিরেশন হইতে পারে। এই কারণে অ্যান্টি সিক্রেটরি কিছু ড্রাগ দেওয়া হয়। ঠিক আছে? তাইলে এই অংশটুকুতে দেখেন যে মেইনলি আসছে প্রিন্সিপাল অফ সার্জারি। আচ্ছা, স্যার এটায় অ্যানেস্থেসিয়া স্যার কখনো স্যার মানে ফুল স্টমাকে কেন দেওয়া হয় না স্যার? এসপিরেশনের জন্য নাকি? এক্সপিরেশনের জন্য দেওয়া হয় না। ইউজুয়ালি বলা হয় যে 4 আওয়ার। দেখেন যে আমরা তো প্র্যাকটিস করি একটু সেফ থাকার জন্য 6 আওয়ার। কিন্তু আপনি বইপত্র অনুযায়ী দেখবেন যে যদি সলিড ফুড থাকে তাইলে বলা হয় যে 4 আওয়ার পরে দিতে। এই 4 আওয়ার মানে কি? গ্যাস্ট্রিক এম্পটিং টাইম। হ্যাঁ, যে স্টমাকটা যখন ফুডটা যেন স্টমাক থেকে করে এই কারণে বলে এখন আপনি লিকুইড মানে 2 ঘন্টা আগে পর্যন্ত দিতে পারবেন। যদিও আমরা এখানে প্র্যাকটিস করি না সেফ থাকার জন্য। কারণ পেশেন্টকে বলবেন যে আপনি অপারেশনের 2 ঘন্টা আগে খাবেন। কিন্তু দেখা গেল যে এই পেশেন্টের হয়তো সময় ছিল 10 টায়, কোনো কারণে তাকে আপনি একটু আগে শুরু করতে হচ্ছে। হ্যাঁ? তখন আবার প্রবলেম হবে। বা পেশেন্ট অনেক সময় কমপ্লায়েন্স মেইনটেইন করতে পারে না। তাকে বলে দিলে সে টাইম মেইনটেইন করতে পারে না। তো এই কারণে আমরা বলি যে 6 ঘন্টা ফাস্টিং থাকবেন। সাধারণত হইলো ইলেকটিভ সার্জারির ক্ষেত্রে ওভারনাইট ফাস্টিং রাখা হয়। কিন্তু এই থিমটা এখন বদলে গেছে। হ্যাঁ? এখন বলা হয় যে সলিড ফুডের ক্ষেত্রে 4 আওয়ার আর লিকুইড এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে 2 আওয়ার ফাস্টিং থাকতে হবে। আর একটা বাচ্চাকে আপনি সবসময় 6 ঘন্টা না খাওয়ায় রাখতে পারবেন না। ছোট বাচ্চা হইলে 6 ঘন্টা কিন্তু না খাওয়ায় রাখা যাবে না। আচ্ছা, এরপরে দেখেন গ্রুপ বির কোয়েশ্চন যেগুলা। এইখানে দেখেন আপনাদের পেডিয়াট্রিক সার্জারির প্রশ্নগুলো আছে। ঠিক আছে? ইন্টুসাসেপশন আর মেকোনিয়াম আইলিয়াস কি বলেন তো? যেকোনো একজন বলতো। ইন্টুসাসেপশন কি? Invagination of a part of a gut into its adjacent portion of gut. ভেরি গুড, ঠিক আছে। এটা হইলে কি হয়? Sir, intestinal Bowel obstruction. obstruction. বাউল অবস্ট্রাকশন হয়, ঠিক আছে। আচ্ছা, এইখানে দুইটা টার্ম সেপ্টাম আর আরেকটা হচ্ছে ইনটু সাসেপিয়ন। এখন যেটা হচ্ছে টার্ম যেটা ইন্টুসাসেপ্টাম যেটা সেটা হচ্ছে যে পোরশন অফ ইন্টেস্টাইন আরেকটার ভিতর ঢুকে যায়, দ্যাট পাসেস ইনটু অ্যানাদার পোরশন। অর্থাৎ যেটা ঢুকবে ইনভেজিনেট করবে সেটা হচ্ছে ইন্টুসাসেপ্টাম বলা হয়। আর ইন্টুসাসেপিয়ন যেটা সেটা হচ্ছে গিয়ে যে পোরশনের ভিতর ঢুকবে। এই ক্ষেত্রে সবসময় মনে রাখবেন ইন্টুসাসেপশনটা আপনি কল্পনায় দেখে নেবেন টেলিস্কোপের মতো। আগে ওই যে
জাহাজে যে টেলিস্কোপ ব্যবহার করতো মনে আছে? দূরবীন ব্যবহার করতো নাবিকরা। হ্যাঁ, ছোট দূরবীন থাকতো। একটা অংশ আরেকটা অংশের ভিতর ঢুকানো থাকতো। আর টান দিয়ে লম্বা করলে সবগুলা বের হয়ে আসতো। এইরকম চিন্তা করে নিবেন। তাইলে মনে থাকবে, ইন্ট্রোসাসেপশনটা মনে থাকবে। আর এই যে মেকোনিয়াম আইলিয়াস কি বলতে পারবেন? স্যার মেকোনিয়াম পাস হয় না স্যার, তখন একটা ব্লক সৃষ্টি করে। ভেরি গুড। এখন এই মেকোনিয়ামটা কেন পাস হয় না? সিস্টিক কনসিস্টেন্সি ফাইব্রোসিস কারণে স্যার। স্যার কনসিস্টেন্সিটা ঠিক হয়ে যায় স্যার, এই জন্য। হ্যাঁ? ভেরি গুড। কনসিস্টেন্সি ঠিক হয়ে যায়। ঠিক আছে, ইনসিপিটেটেড বলা হয়। ইনসিপিটেটেড মেকোনিয়াম যখন থাকে, এইটা দেখেন, এটা কিন্তু ওই মেকোনিয়াম অ্যাসপিরেশন না। এই মেকোনিয়ামটা ইনসিপিটেটেড মেকোনিয়াম, তার কনসিস্টেন্সি ঠিক হয়। আচ্ছা, এটার একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে। কাদের হয়? সাধারণত সিস্টিক ফাইব্রোসিসের যে পেশেন্ট থাকে তাদের হয়। যাদের সিস্টিক ফাইব্রোসিস থাকে এই পেশেন্টদের কমনলি এটা হয়। এই বাচ্চাদের কমনলি এটা হয়। আচ্ছা, এখন হোয়াট আর দ্য ক্লিনিক্যাল, রেডিওলজিক্যাল এন্ড সোনোগ্রাফিক ফাইন্ডিংস অফ ইন্টারসাসেপশন? দেখেন, তাইলে এইখানে কতগুলা চ্যাপ্টার আছে। পেডিয়াট্রিক, আপনাদের এই যে প্রিন্সিপাল অফ সার্জারিতে দেখবেন প্রিন্সিপাল অফ পেডিয়াট্রিক সার্জারি আছে। এই জায়গাগুলায় ঠিক আছে, আপনারা নোট ডাউন করে রাখেন। একটা হচ্ছে গিয়ে ইউরোলজিক্যাল পেডিয়াট্রিক প্রবলেম, আর আরেকটা হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে তার ওই যে অ্যানোরেক্টাল ম্যালফরমেশন যেগুলা, সেই ৩টা। অ্যানোরেক্টাল ম্যালফরমেশন তো বেশি কিছু না, সাধারণত হার্টস্পাং ডিজিজ গুলাই আসে। এই ৩টা একটু আপনারা পড়ে নিবেন। ওইখানে অনেক কথা আছে যে ফ্লুইড কিভাবে দিবেন, পেডিয়াট্রিক ট্রমার গুলা কথা আছে। কিন্তু এই ক্ষেত্রে আপনারা এই যে ইন্টারসাসেপশন আছে, তারপরে পেডিয়াট্রিক ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ক্ষেত্রে ওইভাবে বলা হয় না। বলা হয় যে বাইল ভমিটিং কখন হয়। তখন এই জায়গায় ওই যে কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, ঠিক আছে? এই জিনিসটা, এই ডিজিজটা আপনারা পড়বেন, মেকোনিয়াম আইলিয়াসটা পড়বেন। আর ইউরোলজির ক্ষেত্রে আনডিসেন্ডেড টেস্টিস, হার্নিয়া, হাইড্রোসিল, হাইপোস্পেডিয়াস, এই 4টা টার্ম পড়বেন। আর ওইদিকে বাওয়ের ক্ষেত্রে হার্টস্পাং ডিজিজ। এই টপিক গুলা ওইখানে যেটুকু আছে দেখবেন যে একটা একটা করে প্যারাগ্রাফ দেওয়া আছে। এই প্যারাগ্রাফ, এই চ্যাপ্টারটায় সুন্দর করে দেওয়া আছে, সিমটম দেওয়া আছে, আপনার ফাইন্ডিং দেওয়া আছে এবং তার ট্রিটমেন্ট কি থাকবে সেটা দেওয়া আছে। সোনোগ্রাফিক ফাইন্ডিং কি থাকতে পারে বলেন তো? ক্লিনিক্যাল ফাইন্ডিং কি থাকবে? ইন্টারসাসেপশনের ক্ষেত্রে ক্লিনিক্যাল ফাইন্ডিং কি থাকবে? এই সিমটম আর হচ্ছে সাইন। সসেজ শেপ লাম্প। একটা লাম্প পাইতে পারি আমরা স্যার ইউজুয়ালি। লাম্প পাওয়া যায় স্যার। আচ্ছা, ঠিক আছে, সসার শেপ লাম্প অনেকে বলে। হ্যাঁ, যে সসার শেপ লাম্পের মতো পাওয়া যায়। ঠিক আছে, একটা লাম্প পাবো। আর রেডিওলজিতে কি পাবো? এক্সরেতে কিছু পাওয়া যাবে কিনা, স্যার সিটি ক্লস স্ক্যানে কিছু পাওয়া যাবে, সাইন ক্লোজ সাইন পাওয়া যাবে। আরেকটা সাইন স্যার, পাওয়া যায়, সেটার নাম কি? স্যার আল্ট্রাসাউন্ড স্ক্যান করলে স্যার ডোনাট অ্যাপিয়ারেন্স পেতে পারে। ডোনাট অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। ঠিক আছে, ভেরি গুড। তাইলে এই 3টা সাইন আপনারা মনে রাখেন। ক্লোজ সাইন পাওয়া যায়, ডোনাট সাইন পাওয়া যায়। ঠিক আছে, অনেকে বলে যে টার্গেট সাইন পাওয়া যায়। বুলজাই বা টার্গেট সাইন। হ্যাঁ, বুলসাই বা টার্গেট সাইন পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? সিটি স্ক্যান করলে পাওয়া যায়। আচ্ছা, আর ম্যানেজ করবেন কিভাবে? একটা হচ্ছে আমরা কনজারভেটিভলি করতে পারি। হ্যাঁ, যে সাধারণত পেডিয়াট্রিক কেস গুলায় যদি হচ্ছে যে আপনার কাছে আর্লি আসে, তাহলে রিসাসিটেশন করবেন প্রথমে। সব জায়গায় কিন্তু ওই কথাটা বলতে হবে, রিসাসিটেশন করবেন। রিসাসিটেশনের সময় আমরা কি দিই? সাধারণত একটা আইভি ফ্লুইড দেই। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসে, আমরা সাধারণত গ্যাস্ট্রিক এসপিরেশন করি, একটা এনজি টিউব ইনসার্ট করি, ঠিক আছে? আর হলো সাকশন দেই, তাই না? গ্যাস্ট্রিক এসপিরেট করি। আচ্ছা, আর থার্ড হচ্ছে কনজারভেটিভলি অনেক সময় ম্যানেজ করা যায়, সেটাকে বলা হয় এয়ার এনেমা দেওয়া হয়। ঠিক আছে, বেরিয়াম এনেমা যেভাবে দেওয়া হয় ওইভাবে এয়ার এনেমা দেওয়া হয়।
ঠিক আছে, এখন এয়ার এনেমা দেওয়ার পরে একটা এক্সরে নেওয়া হয়। যদি দেখা যায় যে তার এয়ারটা স্মল ইন্টেস্টাইনে গেছে, তাইলে হচ্ছে বোঝা যায় যে এটার ইন্টারসেপশনটা রিলিজ হয়ে গেছে। এটা যদি না হয় তখন হচ্ছে ম্যানুয়াল রিলিজ করা হয়। আর যদি গ্যাংগ্রিনাস বাওয়েল থাকে তখন হচ্ছে গিয়ে তাকে ডিসেকশন অ্যানাস্টোমোসিস করা লাগে। আচ্ছা, এই ক্ষেত্রে মনে রাখবেন যদি দুই ভাগে ভাগ করেন যে ইন্টারসেপশন উইদাউট পেরিটোনাইটিস, তখন আমরা হচ্ছে ওই এয়ার এনেমা দিব। আর ইন্টারসেপশন উইথ পেরিটোনাইটিস, তখন হচ্ছে গিয়ে আমরা ল্যাপারোটমি followed by manual release of intussusception or resection anastomosis. তার যদি পেরিটোনাইটিস থাকে তখন আর এয়ার এনেমা দেওয়া যাবে না। যদি পেরিটোনাইটিস অ্যাবসেন্ট থাকে, পেশেন্ট রিসাসিটেশন করার পরে আমরা এয়ার এনেমা দিতে পারি। আচ্ছা, এরপরে দেখেন চেস্ট ট্রমা থেকে কোয়েশ্চেন আসছে, ঠিক আছে? এই স্যার বাওয়েল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন থেকে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনে স্যার থার্ড স্পেস ফ্লুইড লস কেন হয়? আচ্ছা, থার্ড স্পেস ফ্লুইড লস কেন হয়? দেখেন, আপনার যখন হইল গিয়া একটা ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি হবে, তখন কি হয়? যখন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হবে তখন বাওয়েলের যে আপনার মাইক্রো অর্গানিজম যেগুলো থাকে সেগুলো মাল্টিপ্লাই করে, তখন সে একটা ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি করে। এই ইনফ্লামেশন থেকে পেরিটোনাইটিস হয়, ঠিক আছে? এক্সট্রাভেসেশন অফ, ঠিক আছে, আপনার এই এক্সট্রাভেসেশন নাই টার্মটা আমি ভুলে গেছি, যে তার মাইক্রো অর্গানিজম গুলা তখন পেরিটোনিয়াল কেভিটিতে আসে। পেরিটোনিয়াল কেভিটিতে আসার পরে যখন জেনারেলাইজ পেরিটোনাইটিস হবে তখন কিন্তু এক্সেসিভ সিক্রেশন অফ পেরিটোনিয়াল ফ্লুইড হয়। এই যে এক্সেসিভ সিক্রেশন অফ পেরিটোনিয়াল ফ্লুইড, এটা কিন্তু সার্কুলেটরি ভলিউমে নাই আর। এই যে এই সিচুয়েশনটাকে আমরা বলি থার্ড স্পেস লস। পেরিটোনাইটিস না হইলে ইউজুয়ালি হয় না আর কি। পেরিটোনাইটিস হওয়ার পরে পেরিটোনিয়াল ফ্লুইড লস হয়, কারণ তার ওই যে ভাস্কুলার লিকেজ হয়। ভাস্কুলার লিকেজের কারণে আপনার থার্ড স্পেস লস হয়। ইউজুয়ালি যে বলেন প্রিন্সিপাল অফ ফ্লুইড ম্যানেজমেন্ট কি হবে একটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের পেশেন্টে? আচ্ছা, প্রিন্সিপাল অফ ফ্লুইড ম্যানেজমেন্ট হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে আপনি প্রথম কথা তার হচ্ছে যে কোনো ফ্লুইড ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রিন্সিপাল কিন্তু একই। একটা হচ্ছে তার ডেইলি রিকোয়ারমেন্ট আছে, সেটা আপনি ক্যালকুলেট করবেন। এবং ফ্লুইড মনে রাখবেন কখনো একা দেওয়া যায় না, ঠিক আছে? ফ্লুইডের সাথে আপনাকে অবশ্যই ইলেকট্রোলাইটটা তাকে মেজার করে করে দিতে হবে, তাইলে তার ডেইলি রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা ফিল আপ করবে। সেকেন্ড যেটা ফিল আপ করবে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের সাথে যদি তার ভমিটিং থাকে, তাহলে ভমিটিং এর সাথে তার লস হচ্ছে ফ্লুইড, তাহলে ওই ফ্লুইড লস এড হবে, ডেইলি রিকোয়ারমেন্ট প্লাস ফ্লুইড লস। আর থার্ড হচ্ছে যদি তার প্রি এক্সিস্টিং ডিহাইড্রেশন থাকে, ঠিক আছে, তাহলে প্রি এক্সিস্টিং ডিহাইড্রেশন থাকলে সেটাকে আপনার কারেকশন করতে হবে। এই তিনটা আপনি করবেন। যে কোনো ক্ষেত্রেই মনে রাখবেন যে ট্রমার ক্ষেত্রে যখন আমরা রিসাসিটেট করি তখনও কিন্তু একইভাবে চিন্তা করি, হ্যাঁ, কিন্তু তখন যদি ব্লাড লস হয় ইউজুয়ালি আমরা ব্লাড ফর ব্লাড আগে ব্লাড দেওয়ার চেষ্টা করি। আর ফ্লুইডটা এমন ভাবে দেই যেন হচ্ছে কি আমার এই যে ক্লোটিং ফ্যাক্টর গুলো ডাইলিউটেড না হয়, ঠিক আছে? স্যার এখানে থার্ড স্পেস ফ্লুইড লসের ব্যাপারটা কি কনসিডারেশনে আনতে হবে না? কনসিডারেশন তো আনবেনই। এই যে তখন থার্ড স্পেস লসের কারণে যে তার প্রি এক্সিস্টিং ডিহাইড্রেশন থাকবে। এখন ডিহাইড্রেশন কারেকশন হইছে কেমনে, এটার জন্য কিন্তু বলা হয় যে আপনি ক্যাথেটার করে দিতে, ঠিক আছে? তার আওয়ারলি আপনার যে নরমাল ইউরিন ফ্লো যেটা, ঠিক আছে, এইটুকু পর্যন্ত যদি সে রিচ করতে না পারে তার আগ পর্যন্ত আপনি তাকে ওই প্রি এক্সিস্টিং যে ডিহাইড্রেশন সেটা কারেকশন করবেন। কন্টিনিউয়াস লসটা আমরা মানে মেজার করতে পারবো না, কারণ ওই জায়গায় তো আপনি মেজার করার আমাদের কাছে কোনো সিস্টেম নাই। ফ্লুইড বের করে মেজার করার একটা ব্যাগে নিয়ে মেজার করার রাস্তা নাই, কিন্তু আপনি তার ইউরিন আউটপুট দিয়ে মেজার করতে পারবেন যে সে অ্যাডিকুয়েটলি রিসাসিটেটেড কিনা। হ্যাঁ, যদি দেখা যায় তার লস আর আপনি যেটা রিকোয়ারমেন্ট যেটা দিচ্ছেন সেটা যদি সমান সমান হয় তাহলে তো সে আর ডিহাইড্রেশনে থাকবে না।
এই কারণে কিন্তু আমরা সাধারণত একিউট অ্যাবডোমেনের ক্ষেত্রে অথবা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা ক্যাথেটার করে দিই। এইটা ক্যাথেটার করা রিটেনশনের কারণে না। ক্যাথেটার করা হয় যে আপনি ইউরিন আউটপুট দেখার জন্য। আওয়ারলি ইউরিন আউটপুট দেখার জন্য। আচ্ছা। কোয়েশ্চন নাম্বার 8 দেখেন, এটা হচ্ছে কমন চেস্ট ট্রমা থেকে। ঠিক আছে? হ্যাঁ, কমন চেস্ট ট্রমা এক্সপেরিয়েন্স ইন সার্জিক্যাল প্র্যাকটিস। কি চেস্ট ট্রমা থাকতে পারে একজন বলেন তো? স্যার ফ্লায়াল চেস্ট, রিব ফ্র্যাকচার, তারপর স্যার ট্রমাটিক টেনশন হিমোথোরাক্স এগুলো স্যার। ঠিক আছে। তাহলে একটা হচ্ছে রিব ফ্র্যাকচার থাকতে পারে। দেন হচ্ছে রিব ফ্র্যাকচার যদি ওই মাল্টিপল রিব মোর দেন ওয়ান সাইডে যদি ব্রেক হয় তাইলে তখন হচ্ছে ট্রায়াল চেস্ট হইতে পারে। তার 3 নাম্বার জিনিস হইতে পারে নিউমোথোরাক্স হইতে পারে, হিমোথোরাক্স হইতে পারে, হিমোনিউমোথোরাক্স হইতে পারে। আর এই যে নিউমোথোরাক্স যেটা সেটা ইট মে বি টার্নড ইনটু টেনশন নিউমোথোরাক্স, তাই তো? আপনাদের ওই যে এটিএলএস প্রোটোকলের একটা পেজের আমি দিছিলাম, ছবি দিছিলাম আপনাদের গ্রুপে। আপনারা কি দেখেছিলেন সেটা? বিসিডি দেওয়া খেয়াল আছে? ওইখানে কিন্তু দেওয়া আছে যেমন হচ্ছে ব্রেদিং যেটা, ঠিক আছে? এয়ারওয়ে তো তার এয়ারওয়ে অবস্ট্রাকশন উপরের ক্ষেত্রে, কিন্তু ব্রেদিং এর যেগুলো প্রবলেম ওইখানে প্রত্যেকটা ব্রেদিং প্রবলেম কি কি আছে এবং কিভাবে ম্যানেজ করবেন 1-2 লাইনে দেওয়া আছে। ওইটা একবার আজকে পড়েন। আপনারা রিসোর্স পাইলে এটাকে কিন্তু কাজে লাগাইতে হয়। ছোট ছোট রিসোর্স গুলারে কাজে লাগাবেন। হ্যাঁ, একটা পড়ছেন সুন্দর করে, একবার দেখছেন, এরপর ভুলে গেছেন তাইলে হবে না। আচ্ছা, এরপরেই প্রশ্ন দেখেন, হোয়াট ইজ হিমোথোরাক্স? হিমোথোরাক্স কি আপনাদের ভাষায় বলেন? প্লুরাল স্পেসে যদি স্যার ব্লাড কালেকশন হয় তখন স্যার হিমোথোরাক্স। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, হোয়াট আর দ্য সোর্সেস অফ ব্লিডিং ইন হিমোথোরাক্স? স্যার ইন্টারকোস্টাল ভেসেল, আর যদি স্যার রিব ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে ইন্টারনাল মেমারি আর্টারিও ইনভলভ হতে পারে। আর এটা তো আপনি বাইরের দিক বলছেন। ভেরি গুড, দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছেন। ভিতরের দিকে কি স্যার আছে? মানে বিজেরা যেগুলো আছে সেগুলো যদি ইনজুরি হয় তাহলে সহজ কথা, ওই বিজেরাতে যে ব্লাড সাপ্লাই হয়। হতে পারে, ঠিক আছে? জি স্যার। লাং ইনজুরি হতে পারে, তাই না? তাইলে এই বাইরের দিকে যেটা বলছেন ঠিকই আছে, ইন্টারকোস্টাল ভেসেল হইতে পারে। যদি মিডলাইন আপনি চিন্তা করেন তাইলে ওই যে ইন্টারনাল মেমোরি আর্টারি ইনজুরি হইতে পারে, কিন্তু হ্যাঁ, আর লাং ইনজুরি হইতে পারে। রিব ভেঙে একদম লাংসের ভিতরে ঢুকে গেছে, এটা হইতে পারে না? আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার এন্ড ম্যানেজমেন্ট অফ টেনশন নিউমোথোরাক্স। ক্লিনিক্যাল ফিচার গুলা কি কি আছে? এইটা তো মেডিসিনের পড়া, তাই না? আপনি কি করবেন, প্রথমে কি করবেন, তার সিমটম বলবেন, তারপরে সাইনে চেস্টে আপনারা কিভাবে বলেন? ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। বাস, এই 4টা ফাইন্ডিং তাইলে মনে রাখেন। টেনশন নিউমোথোরাক্সে কি কি ফাইন্ডিং পাবেন এই 4টা সেগমেন্টে মনে রাখেন। ইন্সপেকশনে কি কি ফাইন্ডিং পাবেন, পালপেশনে কি কি পাবেন, পারকাশনে কি পাবেন, অসকালটেশনে কি পাবেন। আর ম্যানেজমেন্ট কি করবেন? এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে মনে রাখেন যে ইমিডিয়েট ম্যানেজমেন্ট আর ডেফিনিটিভ ম্যানেজমেন্ট এইভাবে বলবেন। ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি হবে? Sir, wide or needle in the second intercostal space. ভেরি গুড, এটাকে কি বলে? নিডল থোরাকোস্টোমি। নিডল থোরাকোস্টমি। আর ডেফিনিটিভ ম্যানেজমেন্ট চেস্ট টিউব ড্রেনেজ। টেস্ট টিউব ড্রেনেজ অর টিউব থোরাকোস্টোমি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন রেডিওলজির কোয়েশ্চেন আছে। নেম দ্য কন্ট্রাস্ট এক্স-রে ডান ফর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট উইথ ইটস পারপাস। কি কি কন্ট্রাস্ট এক্স-রে করি আমরা ডিআইটি তে? বেরিয়াম শুয়ালো, বেরিয়াম মিল, বেরিয়াম ফলত্র, বেরিয়াম এনেমা।
এখন কোনটাতে কি কি দেখি? স্যার বেরিয়াম শুয়ালোতে স্যার আমরা একালেশিয়া কার্ডিয়ামস অথবা কার্সিনোম অফ দ্য ইসোফেগাস, মোটিলিটি ডিসঅর্ডার এগুলো এক্সক্লুড করতে পারি। সহজ কথা, বেরিয়াম সোয়ালোতে আমরা ইসোফেগাস দেখি, জি স্যার। ঠিক আছে? আর এরপরে স্যার বেরিয়াম মিলে স্যার স্টমাক দেখি, আর বেরিয়াম ফলত্রতে হচ্ছে স্মল ইন্টেস্টাইন, আর আর এনএমআই বেরিয়াম এনেমাতে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন কোলন। লার্জ ইন্টেস্টাইন আর টার্মিনাল আইলিয়াম, ঠিক আছে? লার্জ ইন্টেস্টাইন দেখি, কিন্তু মনে রাখেন ওই যে ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস বা ইন্টেস্টাইনাল স্ট্রাকচার দেখেন, কিভাবে বুঝবেন? যদি আপনার হচ্ছে গিয়ে স্মল ইন্টেস্টাইন পর্যন্ত না যায় তখন আপনি বুঝতে পারবেন, তাইলে তো বুঝতে পারবেন না। তার মানে আমরা টার্মিনাল আইলিয়াম পর্যন্ত দেখি, তাই তো? পুরা কলনটা দেখি আর টার্মিনাল আইলিয়াম দেখি। আচ্ছা, আর ইন্টারভেনশন রেডিওলজি বলতে কি বোঝায়? যেসব রেডিওলজিক্যাল টেকনিক দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। ভেরি গুড। কিসে কিসে করতে পারি? স্যার কিছু ডায়াগনস্টিক এবং কিছু স্যার মানে থেরাপিউটিক ইউজ করতে পারি স্যার। ভেরি গুড। এখন ডায়াগনস্টিক কি কি করতে পারি? ডায়াগনোসিস হচ্ছে স্যার যেমন স্যার কোরোনারি এনজিওগ্রাম, সেরেব্রাল এনজিওগ্রাম ইন কেস অফ দ্য স্ট্রোক, আর স্যার আল্ট্রাসাউন্ড or CT guided FNAC or biopsy. সার্জারি, These ভেরি are the গুড। diagnostic ওই tools. কথা আগে বলেন, এত দূরে গেছেন। সার্জারি ছাড়া তো করোনারি এনজিওগ্রাম পর্যন্ত পরে যাইতে চাবে। আগে কি চাইবে যে আমরা সিটি গাইডেড অর আল্ট্রাসাউন্ড গাইডেড, ঠিক আছে, এফএনএসি করতে পারি, তাইলে ওইটা আমার ডায়াগনস্টিক পারপাস। আর ইন্টারভেনশন ইন্টারভেনশন হচ্ছে স্যার যেমন রেডিওলজিক্যাল কোলিসিস্টেক্টমি করতে পারি স্যার। সর্বনাশ, এত দূরে যায় না, আরো সহজে আসে। প্যানক্রিয়াটিক সিউডোসিস্টেস আর ট্রান্সগ্যাস্ট্রিক সিসগ্যাস্ট্রোস্টমি করতে পারি। এটা কি আপনার ইয়ে হবে, রেডিও ইন্টারভেনশন রেডিওলজিতে আসবে? স্যার আন্ডার রেডিওলজিক্যাল গাইডেন্স তো বলা আছে। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে, আরো সহজে আসেন। স্যার ইআরসিপি করে স্টোন রিমুভ করতে পারি। ওই যে আপনার ইয়েতে তো আছে, এই যে প্যানক্রিয়াটিক সিরোসিসে কিন্তু একটা মেথডের কথা বলা আছে, আপনি কেমনে তাকে ড্রেন করবেন বলে আবার বলা হয়েছে, ইউজুয়ালি সেটা অ্যাভয়েড করা হয়। জি স্যার। হ্যাঁ, কোন কোন রাস্তায় করবেন? স্যার ট্রান্সগ্যাস্ট্রিক সিসগ্যাস্ট্রোস্টমি করব স্যার উইথ দ্য প্লেসমেন্ট অফ আ ডাবল পিগটেইল স্টেন্ট স্যার। এত জটিল না, সোজা কথা হলো কি আপনি আল্ট্রাসাউন্ড গাইডেড এক্সপ্রেশন করতে পারেন না, ঠিক আছে? আল্ট্রাসাউন্ড গাইডেড এক্সপ্রেশন করতে পারেন না, লিভার এক্সপ্রেশনের ক্ষেত্রে কিন্তু আমরা করি। এমনকি এখন দেখেন ব্রেস্ট এক্সপ্রেসের ক্ষেত্রেও কিন্তু বলা হয় যে আপনার যদি স্মল অ্যামাউন্ট অফ কালেকশন থাকে, সেটা বলা হয় যে আল্ট্রাসাউন্ড গাইডেড এক্সপ্রেশন করতে, মাল্টিপল এক্সপ্রেশন করতে, ঠিক আছে? তাইলে আল্ট্রাসাউন্ড গাইডেড আমরা এক্সপ্রেট করতে পারি অ্যাবসেস ক্যাভিটি থেকে, ডিপ অ্যাবসেস যেগুলো আছে, লিভার অ্যাবসেস মনে করেন, সেখানে আমরা করতে পারি। আচ্ছা, এই যে গিভ এট লিস্ট 3 এক্সাম্পল ফর বোথ ডায়াগনোসিস এন্ড থেরাপিউটিক ইউজেস। এখন এই জিনিসগুলা তাইলে ওইভাবে একটু গুছায় লিখেন, ঠিক আছে? অনুপম বলছেন বা নাবিদ বলছেন, ঠিক আছে? সহজ থেকে বললেন আর কি। আগে যদি ওই যে ট্রান্সগ্যাস্ট্রিক ওইদিকে ওই রুটে চলে যান তাইলে একটু কঠিন হয়ে যাবে, করোনারি এনজিওগ্রাম একটু কঠিন হয়ে যাবে। আগে সহজ থেকে বললেন, ঠিক আছে? হ্যাঁ, 3টা বলতে গেলে ওইগুলো বলতে হবে, কিন্তু সহজ থেকে বললেন। আচ্ছা, ইন্ডিকেশন অফ ইআরসিপি কি? ইআরসিপি কি জিনিস বলেন তো? এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিওপ্যানক্রিয়াটোগ্রাফি। আচ্ছা, তার মানে এটা আমরা কোথায় যাচ্ছি? এন্ডোস্কোপিক্যালি তো যাচ্ছি, কবি পর্যন্ত যাচ্ছি। সিবিডি পর্যন্ত স্যার। আচ্ছা, কমন বাইল ডাক্ট পর্যন্ত যাচ্ছি। এমনি নরমালি ঢুকা যাবে? না স্যার। কিভাবে ঢুকা যাবে? স্যার অ্যাম্পুল অফ বেটার দিয়ে প্যানক্রিয়াটিক ডাক্ট হয়ে ঢুকতে হবে। এখন এইদিকে কি নরমালি ঢুকা যায় না কোনো ইন্টারভেনশন করতে হয়? ওইখানে নরমালি তো পেপিলা থাকে। স্পিনটেরেক্টমি করতে হয় স্যার।
স্ফিংক্টেরেক্টমি করতে হয় বা পেপিলোটমি করতে হয়, এখানে কিছু জি স্যার। পেপিলা থাকে, তাই না? ওই পেপিলোটমি না করলে আপনি এখানে স্কোপ ঢুকবে না। আচ্ছা, তাইলে দেখেন এন্ডোস্কোপি রেট্রোগ্রেড কি কলাঞ্জিও কলাঞ্জিও পেনক্যাটিগ্রাফি। তাই না? তাইলে এখানে প্রত্যেকটার কিন্তু মিনিং আছে। এন্ডোস্কোপিক তো আচ্ছা আমি ওই যে এন্ডোস্কোপিক ইয়ে দিয়ে জিআইটি দিয়ে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট দিয়ে ঢুকতেছি। রেট্রোগ্রেড কেন? কারণ ওই জায়গায় এসে কিন্তু আপনি উল্টা রাস্তায় যাচ্ছেন। ঠিক আছে? স্রোতের বিপরীতে যাচ্ছেন। আগে আসছিলেন যে স্রোতের দিকে, তাই না? ইসোফেগাস হয়ে ঢুকলেন, ওরাল ক্যাভিটি, তারপর ইসোফেগাস, তারপর স্টমাক। অর্থাৎ যেদিকে আপনার হচ্ছে গিয়ে আমাদের পেজটা মুভ হয় সেই দিকে আপনি গেছেন। রেট্রোগ্রেড হচ্ছে কেন? কারণ সিবিডি তে কিন্তু আপনি উল্টা দিকে ঢুকতেছেন। তাই না? আপনি এই যে পেপিলোটমি করলেন বা স্ফিংক্টেরেটমি করলেন, তারপরে সিবিডির ফ্লো এর উল্টা দিকে যাচ্ছে। এই কারণে রেট্রোগ্রেড। কোলাঞ্জিও মানে হচ্ছে কি কমন বাইল ডাক্টে। আর পেনক্রিয়াটোগ্রাফি তো আপনারা জানেন। আচ্ছা, ২ টা কমপ্লিকেশন আপনারা মনে রাখেন যে ERCP-র কমপ্লিকেশন ২ টা মেজর কমপ্লিকেশন হইতে পারে। একটা কমপ্লিকেশন হচ্ছে গিয়ে পেনক্রিয়াটাইটিস হইতে পারে। ঠিক আছে? হ্যাঁ? ERCP-র পরেই তার হচ্ছে পেনক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। আর দ্বিতীয় কমপ্লিকেশন হচ্ছে গিয়ে পারফোরেশন হইতে পারে। ঠিক আছে? আর কন্ট্রা ইন্ডিকেশন কি? স্যার একুইট পেনক্রিয়াটাইটিস করব না স্যার। ভেরি গুড। একুইট পেনক্রিয়াটাইটিস করবেন না। আর স্যার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন যদি থাকে তাহলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হইলেও আমরা করতে পারবো না। তাইলে দেখেন যে কতগুলা আছে অথবা অ্যানাটমিক্যাল, স্যার গ্যাস্ট্রেক্টমি যদি থাকে স্যার সেটাও করতে পারবো। সেটাও সেই ক্ষেত্রে আমরা করতে পারবো না, তাই না? যদি হচ্ছে গিয়ে হুইপোস অপারেশন করা থাকে তাইলে করা যাবে কিনা? না স্যার করা যাবে না স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে কতগুলা অ্যানাটমিক্যাল ডিরেঞ্জমেন্ট আছে সেইখানে করা যাবে না। তারপর আর কতগুলো আছে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, যেমন হচ্ছে আপনার একিউট পেনক্রিয়াটাইটিস, সেক্ষেত্রে আপনি করতে পারবেন না। মনে করেন একটা ইমপ্যাক্টেড স্টোন ইন দা ডিস্টাল কমন বাইল ডাক্টে আছে, ঠিক আছে, ডিস্টাল বাইল ডাক্টে আছে, তখন আপনি করতে পারবেন না। ইমপ্যাক্টেড স্টোন আপনি লার্জ স্টোন, এটা একদম ইমপ্যাক্টেড হয়ে গেছে, তখনও আমরা করা যাবে না। তাহলে রিলেটিভ কিছু আছে আর কিছু অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন আছে। আপনার এই রিলেটিভ আর অ্যাবসলিউট বলেন অথবা 1 2 3 4, এই ক্ষেত্রে আর ওই ভাগ না করে 1 2 3 4 করেই বলতে পারেন। আচ্ছা, এখন কোয়েশ্চন নাম্বার 10 টা দেখেন তো। An 8 years old boy presented with a discharging sinus in the upper part of his right leg. He has a history of severe pain in same leg along with high fever. এটা ডায়াগনোসিস কি হবে বলেন তো? ক্রনিক প্রায়োজেনিক অস্টিওমাইলিটিস। ভেরি গুড। তাইলে এটা যে বললেন, এটা কিভাবে বললেন? স্যার ডিসচার্জিং সাইনাস আছে স্যার, আর Very good. একুইট অস্টিওমাইলিটিসের একটা প্রিভিয়াস হিস্ট্রি আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে দেখেন অনুপম যেটা বলছে এটা ঠিক আছে। এই ক্ষেত্রে দেখেন এই গ্রুপের এই কোয়েশ্চন নাম্বার 10 থেকে কিন্তু আপনাদের ওই যে ক্লিনিক্যাল সিনারিও দেওয়া শুরু হয়েছে। সাধারণত এই গ্রুপে গ্রুপ বি ক্লিনিক্যাল সিনারিওর ক্ষেত্রে অর্থোপেডিক্স এর সিনারিও গুলা থাকে, এবং আপনারা খেয়াল করলে দেখবেন কোয়েশ্চন গুলো যদি একটু ঘাটান, সাধারণত একটা থাকে হচ্ছে ইনফেকশন থেকে, এটা ক্রনিক হইতে পারে, একুইট অস্টিওমাইলাইটিস হইতে পারে। একটা থাকে মেলিগনেন্সি থেকে, ঠিক আছে, আর একটা হচ্ছে আদার ফ্র্যাকচার থেকে। তো এই এই প্রশ্নটা একটু ব্যতিক্রম, কারণ এখানে নিউরোসার্জারির কিন্তু কিছু কোয়েশ্চন দেওয়া আছে। সাধারণত নিউরোসার্জারির কোয়েশ্চন গুলো থাকে গ্রুপ বি তে, গ্রুপ সি তে থাকে হচ্ছে ইন্টেস্টাইনাল আর হেপাটোবিলিয়ারি কোয়েশ্চন গুলা, আর গ্রুপ ডি তে থাকে হচ্ছে নিউরোসার্জারি, পেডিয়াট্রিক সার্জারি কোয়েশ্চন গুলা। কিন্তু এইখানে আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি আসতেছি পরে একটা জায়গায় দেখবেন নিউরোসার্জারি কোয়েশ্চন গুলা কিছু কোয়েশ্চন দেওয়া আছে। আচ্ছা, এটা বলার কিছু নাই। ক্রনিক অস্টিওমাইলাইটিস আপনাদের অর্থোপেডিক্স অনেকবার পড়া হয়েছে। প্রভিশনাল ডায়াগনোসিস আপনারা পারবেন। প্রভিশনাল ডায়াগনোসিস মানে কিন্তু একটা ডায়াগনোসিস, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস না, আপনি একটাই বলবেন। আর ইনভেস্টিগেশন কি কি করবেন, টু কনফার্ম দ্য ডায়াগনোসিস আপনারা বলবেন। ট্রিটমেন্ট অপশন অফ দিস পেশেন্ট সেটা বলবেন। কমপ্লিকেশন কি কি হইতে পারে, ইফ রিমেইনস আনট্রিটেড, যদি আনট্রিটেড থাকে তাইলে কি কি কমপ্লিকেশন হইতে হবে, এইভাবে আপনারা উত্তর দিবেন। আচ্ছা, কোয়েশ্চন 11 একজন বলেন তো। কোয়েশ্চন নাম্বার 11।
A 30-year-old smoker may, with a previous history of calf muscle pain during work, admitted into surgery ward with recent complaints of blackening of great toe of left foot. Question number A হচ্ছে write your most probable diagnosis and give 3 differential diagnoses. Then B হচ্ছে enumerate the physical findings you can find in case of your diagnosis. And question number C হচ্ছে mention the investigation for further evaluation, write the treatment of the most probable diagnosis, most probable disease. আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা বলেন তো কি হবে? মোস্ট প্রবাবল ডায়াগনোসিস কি হবে বলেন তো? বার্জার ডিজিজ স্যার। বার্জার ডিজিজ। কেন বার্জার বললেন? স্যার ইয়ং পেশেন্ট 30 years old স্মোকার আর স্যার এইটাই স্যার মেইনলি স্যার। আচ্ছা, এইটা একটু উল্টা দিক থেকে আসে, তাইলে এক্সপ্লেইন করা সহজ হবে। দেখেন এখানে বলা হচ্ছে ব্লেকেনিং অফ গ্রেট টো, ঠিক আছে, আর তার সাথে কাফ মাসল পেইন আছে, প্রিভিয়াস হিস্ট্রি অফ কাফ মাসল পেইন আর রিসেন্ট হিস্ট্রি অফ ব্লেকেনিং অফ গ্রেট টো। তার মানে এটা সহজ কথা, আমরা একটা ভাস্কুলার অক্লুসিভ ডিজিজ, পসিবলি ডিজিজ আর্টেরিয়াল অক্লুসিভ ডিজিজ, পেরিফেরাল আর্টেরিয়াল অক্লুসিভ ডিজিজ, তাই তো? এখন তাইলে দেখেন পেরিফেরাল আর্টেরিয়াল অক্লুসিভ ডিজিজ আপনি পেয়ে গেছেন, এখন এইটা রিলেটেড চিন্তা করেন, যারা বাকি যারা আছেন তারা খেয়াল করেন। এখন পেরিফেরাল আর্টেরিয়াল অক্লুসিভ ডিজিজ, ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি হইতে পারে? একটা কথা হইতে পারে যে আমার অ্যাথেরোস্ক্লেরোসিস হইতে পারে, 2 নাম্বার জিনিস হইতে পারে বার্জার ডিজিজ হইতে পারে, 3 নাম্বার যে 3 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আর কি হইতে পারে? ডায়াবেটিক গ্যাংগ্রিন। হ্যালো, ডায়াবেটিক ফুট হতে পারে স্যার। ডায়াবেটিক গ্যাংগ্রিন। কিন্তু ডায়াবেটিক ফুটে কি ইয়ে হবে, কাফ মাসল পেইন হবে? না স্যার সেটা হয় না স্যার, এজন্য তো সেটা ডিডি স্যার। কেন? একটা অ্যাকিউট ভেসোস্পাজম হইতে পারে না? হতে পারে স্যার। ভেসোস্পাজম হইতে পারে, রেনল্ডস ফেনোমেনন হইতে পারে, ভাস্কুলাইটিস হতে পারে স্যার। ভাস্কুলাইটিস হইতে পারে। হ্যাঁ, টম্পা কি বলতে যাচ্ছেন? নেটওয়ার্ক একটু মনে হয় প্রবলেম করতেছে না? স্যার এইখানে স্যার ডিডিতে কি স্যার আমরা লাম্বার রেডিকুলোপ্যাথি বলতে পারবো স্যার? কেন বলবেন? আপনার লাম্বার রেডিকুলোপ্যাথিতে কি আপনার ইয়ে আসবে, ব্লেকেনিং অফ গ্রেট টো আসবে? এখানে না স্যার, এইটা বলার পেইনটা তো থাকতে পারে স্যার। না, শুনেন, যে যখন আপনাকে বলেই দিয়েছে যে তার একটা পার্ট গ্যাংগ্রিন হয়ে গেছে, হ্যাঁ, তখন এই লাম্বার রেডিকুলোপ্যাথি আনার দরকার নেই। লাম্বার রেডিকুলোপ্যাথি কখন আনবেন? যখন আপনার ক্লোডিকেশন পেইন থাকবে, রেস্ট পেইনও না, ক্লোডিকেশন পেইন থাকবে, তখনও আপনি হিসাব করবেন যে হাঁটার শুরুতে ব্যথা থাকে, ঠিক আছে, না কিছু দূর হাঁটলে ব্যথা হয়, কন্টিনিউয়াস দাঁড়াইলে ব্যথা কমে কিনা, তখন আপনি এই কম্পারিজনে যাবেন। বুঝতে পারছেন? কিন্তু যখনই আপনাকে গ্যাংগ্রিনের কথা বলবে তখন আপনি এই যে ভাস্কুলার অক্লুসিভ ডিজিজ বা আর্টারিয়াল অক্লুসিভ ডিজিজে যাবেন এবং ওইখানের যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলা আসবে সেই জিনিসগুলা আপনি বলবেন। দুইটা তো মনেই থাকে, বার্জার ডিজিজের কথা মনে থাকে, অ্যাথেরোস্ক্লেরোসিসের কথা মনে থাকে, আর রেনল্ডস ফেনোমেনন, ঠিক আছে, আর ওই যে ভাস্কুলাইটিস, এই দুইটা মনে রাখেন। এগুলো তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তাইলে এই প্রশ্নের দুইটা অংশ আছে, একটা হচ্ছে মোস্ট প্রবাবল ডায়াগনোসিস আর 3 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এই মোস্ট প্রবাবলটা 4টার ভিতরে মোস্ট প্রবাবলটা আপনি মোস্ট প্রবাবলে রাখবেন আর 3 আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে ওই বাকি 3টার কথা বলবেন। এরপরের দেখেন ইনুমারেট দ্য ফিজিক্যাল ফাইন্ডিংস ইউ ক্যান ফাইন্ড ইন কেস অফ ইওর ডায়াগনোসিস। এইখানে কিন্তু বলা হয়েছে আপনি কি কি ফাইন্ডিং আশা করেন। সুতরাং এই ক্ষেত্রে আপনি বার্জার ডিজিজের যে ফাইন্ডিং গুলা পাওয়ার আশা করেন, ফিজিক্যাল ফাইন্ডিং, তার মানে বলেই দিচ্ছে এক্সামিনেশন ফাইন্ডিং, এখানে কিন্তু আর সাইন সিমটম এভাবে ভাগ করার সুযোগ নাই। তার মানে আপনি এক্সামিনেশন ফাইন্ডিং কি কি পাবেন সেটা লিখে যাবেন, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে লুক, ফিল, মুভ, এই 3টা কথা মনে রাখবেন। যে কোনো হচ্ছে লিম্বের ক্ষেত্রে যখন আপনি এক্সামিনেশন ফাইন্ডিং লিখবেন, রেসপিরেটরিতে যেমন আপনারা বলছেন ইন্সপেকশন করবেন, তারপর পালপেট করবেন, তারপর পারকাস অস্কালটেট করবেন, এইখানে কিন্তু লুক, ফিল, মুভ এইভাবে আগাবেন। প্রথমে আপনি লুক মানে ইন্সপেকশনে কি কি পাবেন, ফিল মানে পালপেশনে কি কি পাবেন, আর পরে
মুভ করলে আপনি কি কি পাবেন, এই কথাগুলো ওইভাবে লিখতে হবে। যদি আপনার কোনো একটা সেগমেন্টে কোনো ফাইন্ডিং না থাকে, মনে করেন মুভমেন্ট তাহলে নরমাল লিখবেন, ঠিক আছে? মুভমেন্ট নরমাল যেটা সেটাও কিন্তু একটা ফাইন্ডিং। আচ্ছা, এই পেশেন্টের ক্ষেত্রে কি ইনভেস্টিগেশন করলে কি কি করবেন? Sir, Doppler ultrasound with ABPI detections, duplex scanning for lower limb vessel. এগুলো স্যার ডায়াগনোসিস পারপাসে করতে পারি স্যার। আর স্যার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এক্সক্লুড করার জন্য স্যার লিপিড প্রোফাইল করতে পারি, র্যান্ডম ব্লাড সুগার করতে পারি এবং কিছু জেনারেল ইনভেস্টিগেশনও করতে পারি স্যার। ঠিক আছে। এই জায়গায় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস না বলে শুনেন, একটা 30 ইয়ার্স ওল্ড স্মোকার, তার ফ্যামিলিয়াল থাকতে পারে না, হাইপারলিপিডিমিয়া থাকতে পারে না, আপনাকে রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, ঠিক আছে? এই জায়গায় আপনি জাস্ট হচ্ছে গিয়ে টু কনফার্ম দ্য ডায়াগনোসিস আর টু এক্সক্লুড না বলে টু ডায়াগনোসিস অফ আদার রিস্ক ফ্যাক্টর এইভাবে বললে ভালো। সে ডায়াবেটিক কিনা আমরা সাধারণত ব্লাড গ্লুকোজ দেখি, তার সাথে লিপিড প্রোফাইল দেখি, তাই তো? আর অনেকে বলে হচ্ছে যে পলিসাইটেমিয়া থাকতে পারে অনেক কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে, সাধারণত আমরা ব্লাড কাউন্ট করি, ফুল ব্লাড কাউন্ট করি। আর রাইট দ্য ট্রিটমেন্ট অফ মোস্ট প্রবাবল ডিজিজ, ট্রিটমেন্ট কি করবেন? এই পেশেন্টের জন্য ট্রিটমেন্ট কি করবেন? বার্জার ডিজিজের পেশেন্ট আসছে, তার একটা গ্রেড গ্যাংগ্রিন নিয়ে আসছে, কি করবেন? অ্যাম্পুটেশন করে দিব। গ্রেট। গ্রেড টু অ্যাম্পুটেশন করে দিবেন। কি অ্যাম্পুটেশন? অ্যাম্পুটেশনের নামগুলা একটু মনে রাখবেন, হ্যাঁ? আমি বলছিলাম আপনাদের বিয়ের সময় ওই যে অ্যাম্পুটেশন সহ পড়ানোর সময় যে কতগুলা অ্যাম্পুটেশনের নাম আপনারা মনে রাখার চেষ্টা করবেন যখন ডেড আমরা লিম এইরকম। হ্যাঁ স্যার, এই ডেড লিম স্যার সেজন্য। হ্যাঁ, এইটা অ্যাম্পুটেশন তো করবো। কি অ্যাম্পুটেশন? অ্যাম্পুটেশন অফ গ্রেড টু, ঠিক আছে, ডেফিনেটলি এটাকে বলা রে অ্যাম্পুটেশন, ঠিক আছে? রে অ্যাম্পুটেশন। আচ্ছা, এরপরে কি করবেন? রে অ্যাম্পুটেশন করলেন, ট্রিটমেন্ট কমপ্লিট। স্যার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। আচ্ছা, আর কিছু মেডিকেশন দেওয়া যাবে? জি স্যার, বেস্টোডালেটর দিতে পারি। আচ্ছা, কি আর কি দিবেন? ভেসোডাইলেটর দিবেন। আরেকটা ড্রাগ আমরা কমনলি দেই, সিলোস্টাজল স্যার, পেন্টক্সিফাইলিন অ্যান্টিকোয়াগুলেন্ট দেই সাধারণত, ঠিক আছে? ভেসোডাইলেটর এবং অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া হয়। ইউজুয়ালি অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রাল দেওয়া হয়, সিলোস্টাজল অনেক সময় দেওয়া হয়, ঠিক আছে? পেন্টক্সিফাইলিন দেওয়া হয়। আর তার সাথে আদার যদি তার ডিজিজ থাকে সেটাকে ট্রিট করা হয়। ডায়াবেটিস আছে, হাইপারলিপিডিমিয়া যদি থাকে সেটাকে ট্রিট করা হয়। আর লাইফস্টাইল মডিফিকেশনে কি কি আসে? 1 নম্বর কথা হচ্ছে যে সিজেশন অফ স্মোকিং থাকবে। আর 2 নাম্বার অ্যাভয়েড ওয়াকিং ইন বেয়ারফুটেড। আচ্ছা, আর ফুড কেয়ার স্যার নিলেন। আর রেগুলার এক্সারসাইজ করতে বলবো স্যার। সুপারভাইজ এক্সারসাইজ বলা এটাকে। রেগুলার এক্সারসাইজ আপনি করবেন না, কিন্তু সুপারভাইজ এক্সারসাইজ। কেন? কারণ তার যদি আপনার কোলেটাল সার্কুলেশন টাইম। হ্যাঁ, কোলাটেরাল সার্কুলেশন ইমপ্রুভ হবে, কিন্তু তার ওই যে ক্লোডিকেশন টাইম ডিসটেন্স কিন্তু থাকবে। আপনিও যদি তাকে ব্যথা পর্যন্ত বারবার হাঁটান তাইলে হবে না। তার 1 মাইলে যদি আপনার ব্যথা আসে তাইলে আপনাকে বলতে হবে যে না, আপনি আধা মাইল হাঁটবেন, ঠিক আছে? এই কারণে এটাকে বলে সুপারভাইজ এক্সারসাইজ। তাইলে এইসব পেরিফেরাল আর্টেরিয়াল ভাস্কুলার ডিজিজ যেগুলা, সেই ক্ষেত্রে অ্যাথেরোস্ক্লেরোসিস হইতে পারে, বার্জার হইতে পারে। সেখানে কতগুলা আছে। একটা হচ্ছে গিয়ে সার্জিক্যাল ট্রিটমেন্ট, নন সার্জিক্যাল ট্রিটমেন্ট। নন সার্জিক্যাল যে ট্রিটমেন্ট সেটাকে আমরা 2 ভাগ করি। একটা হচ্ছে মেডিকেশন আর একটা হচ্ছে
লাইফস্টাইল মডিফিকেশন, এইভাবে ভাগ করে বলেন। সার্জিক্যাল ট্রিটমেন্ট এই ক্ষেত্রে আমরা তো প্রথমেই বলে দিচ্ছি অ্যাম্পুটেশন অফ গ্রেটর, তাই না? বা অ্যাম্পুটেশন অফ গ্যাংগ্রিনাস পার্ট। ইন দিস কেস অ্যাম্পুটেশন অফ গ্রেটর ব্র্যাকেটে আপনি রে অ্যাম্পুটেশন লিখে দেন। আর সেকেন্ড থিং হচ্ছে তার নন সার্জিক্যাল ট্রিটমেন্ট। নন সার্জিক্যাল লাইফস্টাইল মডিফিকেশন, ওই যে কথাগুলো আসবে, সিজেশন অফ স্মোকিং থাকবে, তারপরে সুপারভাইজ এক্সারসাইজ থাকবে, তাই তো? আর থার্ড হচ্ছে আপনি মেডিকেশন দিবেন। মেডিকেশনে সাধারণত দুইটা বলা হয়, একটা হচ্ছে গিয়ে একটা ভেসোডাইলেটর আর একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ দেওয়া হয়। এজ ওয়েল এজ তার যদি ডায়াবেটিস থাকে, হাইপারলিপিডিমিয়া থাকে, সেটা ট্রিট করতে হয়। আচ্ছা, এখন কোয়েশ্চেন নাম্বার 12 একজন আমাকে বলেন তো, যে কোনো একজন। এটা লাস্ট কোয়েশ্চেন আজকে এইটুকু, এটা লাস্ট কোয়েশ্চেন, পরে আমরা আরেকদিন গ্রুপ সি আর গ্রুপ ডি নিয়ে বসবো। স্যার এই মার্জার ডিজিজের ক্ষেত্রে কি বাইল্যাটারাল লাম্বার সিম্প্যাথেক্টমি বলবো আমরা? না, বলবো না। ঠিক আছে, মার্জার ডিজিজের ক্ষেত্রে বলবো না। সার্জিক্যালি কি স্যার শুধু অ্যাম্পুটেশন বলবো, আর কিছু বলবো না? হ্যাঁ, অ্যাম্পুটেশন বলবেন, আর কি বলবেন? কারণ এটা তো মিডিয়াম সাইজ আর্টারি হয়, তাই তো? এই ক্ষেত্রে আপনার যদি আপনি ওই যে ডুপ্লেক্স করবেন, তারা যদি বাইপাস করা যায় কিনা এটা বলতে যাচ্ছেন, ঠিক আছে? ওইটা একটা অপশন হিসেবে আপনি বলতে পারবেন। কিন্তু মিডিয়াম সাইজ আর্টারিতে সাধারণত হলো বাইপাসটা ডিফিকাল্ট হয়। তারপরেও আমরা একটা অপশন হিসেবে সেটা বলতে পারি, স্টেন্টিং বলতে পারি, বেলুন স্টেন্টিং বাইপাস, পেরিফেরাল বেলুন স্টেন্টিং করা যায়, বাইপাস করা যায়, ঠিক আছে? কিন্তু ওইগুলা আসলে আমরা যখন কোর্সে গেছি তখন আমাদের ওই যে এনআইসিবিতে বা ইয়েতে ছিল তো ক্লাস, তখন দেখলাম যে থিওরিটিক্যালি ওগুলা অপশন, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু খুব বেশি এটা পসিবল নাও হইতে পারে। বাইপাস তখনই সম্ভব যখন হচ্ছে আপনার ডিস্টাল রান অফ থাকবে, যেটা আপনার ওই যে ডুপ্লেক্স স্ক্যান অথবা আপনার ডপলার সাধারণত এখন আর ইয়ে করা হয় না, ডুপ্লেক্সটার ইয়ে করা হয়, ঠিক আছে, তার ট্রিটমেন্ট ডিসাইড করা হয়। যদি তার ডিস্টাল রান অফ না থাকে তাইলে আসলে আপনি বাইপাস করে খুব বেশি লাভ হবে না, ঠিক আছে? তো ওইগুলা যদি আপনি অপশন হিসাবে বলতে চান বলতে পারবেন, কিন্তু এখানে যদি ডেফিনেটিভ ট্রিটমেন্ট বলা হয় তাইলে ওই ডেফিনেটিভ ট্রিটমেন্টে কিন্তু আপনার এই যে ব্ল্যাকেনিং অফ রেক্টো, ঠিক আছে, এটা আপনার আসবে। আর রেস্ট পেইন হচ্ছে কাফ মাসলে, ঠিক আছে? এই ক্ষেত্রে কি বাইপাস করা পসিবল কিনা? হ্যাঁ, হ্যাঁ, কারণ স্মল সাইজ আর্টারি, স্মল এবং মিডিয়াম সাইজ আর্টারিতে হয়, তো ইজিলি মিডিয়াম সাইজ আর্টারি গুলাতে হয় বার্জার ডিজিজ। বাইপাস অনেক ক্ষেত্রে আপনার পসিবল হয় না। আচ্ছা, পরের কোয়েশ্চনটা একজন বলেন। Write down the physiological basis of Cushing's triad, then write down the clinical features of extradural hematoma, and what are the causes of raised intracranial pressure. আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা দেখবেন যে এই নিউরোসার্জারির যেটা বেরিলামের নিউরোসার্জারি অংশে, হ্যাঁ, আপনারা দেখবেন যে একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে? এই কুশিং ট্রায়াডে কি কি আছে বলেন তো? Sir, hypotension, bradycardia, papilloedema due to the raised ICP. হেডেক, ভমিটিং আর Daily- পেপিলোইডিমা। হেডেক, ভমিটিং আর পেপিলোইডিমা না, ওই যে আপনার প্রথম কথা পেপিলোইডিমা, ঠিক আছে। আর আরেকটা, এটা নিয়ে তো সন্দেহ নেই, আরেকটা ব্রেডিকার্ডিয়া থাকে, ঠিক আছে? Hypotension and bradycardia, sir. ব্রেডিকার্ডিয়া থাকে। তো এই যে ইয়েগুলা, এটা কেন হয়? স্যার প্রথম Brain এর- আইসিপি বাড়ার জন্য স্যার বেসোমেটর সেন্টারটা বলেন, ঠিক আছে, স্যার অনুপম বলেন। আইসিপি বাড়ার জন্য স্যার বেসোমেটর সেন্টারটা স্টিমুলেটেড হয়ে ফার্স্টলি হাইপারটেনশন হয়, দেন ওই হাইপারটেনশনে বেরোরিসিপ্টার দেন স্টিমুলেটেড হয় হাইপারটেনশনটাকে কন্ট্রোল করার জন্য, তখন সেই বেরোরিসিপ্টারের স্টিমুলেশনের জন্য আলটিমেটলি ব্রেডিকার্ডিয়া হয়। ভেরি গুড, ঠিক আছে। এইটাতে দেখবেন যে এই কুশিং ট্রায়াড আর রেইজড আইসিপি, বেরি ল্যাবে দেখবেন যে একটা ছবি দেওয়া আছে,
ঠিক আছে, কতগুলা জায়গায় ব্রেইনের কতগুলা জায়গায় আইসিপি যখন রেজ হয় তখন হচ্ছে কি হার্নিয়েশন হয়। এটা কুশিং ট্রায়াড হিসাবে আসছে ফিজিওলজিক্যাল বেসিস। এখানে ৩টা ট্রায়াড মানেই তো ৩টা জিনিস, যে ৩টার কথা আপনারা বলছেন। ওই ৩টার কথা আগে মনে রাখবেন। তার সাথে হচ্ছে গিয়ে আপনারা এইটার ফিজিওলজিক্যাল বেসিস কেন হয় একটা লাইনে মনে রাখেন। আর এছাড়াও আরেকটা কোয়েশ্চেন আসছে যে ফিচার অফ রেজড আইসিপি। এই ক্ষেত্রে দেখবেন যে ২টা হার্নিয়েশনের কথা দেওয়া আছে। আপনারা এই যে নিউরোসার্জারির অংশে, বেরি ল্যাবের নিউরোসার্জারির অংশে একদম প্রথম দিকেই দেখবেন যে ডান দিকের পৃষ্ঠায় একটা ছবি দেওয়া আছে। কোন কোন জায়গায় হার্নিয়েশনে, ঠিক আছে, কোথায় থার্ড নার্ভ পালসি হয়, কোথায় ইয়ার পালসি হয়, ঠিক আছে, এইভাবে দেওয়া আছে। এই ছবিটা একটু দেখে নিয়ে, ঠিক আছে, ছবিটা একটু দেখে নিলে তখন এটা আর কখনো ভুলবেন না। প্রশ্নটা কিন্তু দুইভাবে আসতে পারে, কুশিং ট্রায়াড হিসাবে আসতে পারে, আর একটা ফিচার অফ রেজড আইসিপি, ঠিক আছে, এই দুইভাবে আসতে পারে। আচ্ছা, এরপরে ক্লিনিক্যাল ফিচার অফ এক্সট্রাডুরাল হেমাটোমা। ক্লিনিক্যাল ফিচার কি কি থাকে, এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে। কিভাবে আসে বলো তো? লুসিড ইন্টারভেল, ঠিক আছে, সাধারণত এক্সট্রাডুরাল হেমাটোমায় লুসিড ইন্টারভেল দেখা যায়। তো এই জিনিসগুলা ক্ষেত্রে ইনিশিয়াল কনকাশন থাকে, দেন হচ্ছে গিয়া একটা ইন্টারভেল থাকে যেখানে পেশেন্ট হইলো পুরোপুরি কনসাস থাকে, দেন হচ্ছে তার আবার ডিটোরিয়েশন অফ দ্য কনসাসনেস হয়, ইউজুয়ালি উইদিন 24 আওয়ার। এই জিনিসটাকে বলা হয় যে লুসিড ইন্টারভেল। এটা এক্সট্রাডুরাল হেমাটোমার একটা কজ। আচ্ছা, কনসাসনেস ডিটোরিয়েট করা ছাড়াও আরো কিছু ফিচার থাকতে পারে। একটা প্রথম ফিচার হচ্ছে এক্সট্রাডুরাল হেমাটোমা যেখানে থাকে একটা তার ইমপ্যাক্ট অফ ফোর্স যেটা আছে, এখানে সে ব্যথা পাইছে সেখানে একটা তো লেসারেশন থাকতে পারে, তার সাথে তার ভমিটিং থাকতে পারে, আর ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট থাকতে পারে। আর এর সাথে যেহেতু এক্সট্রাডুরাল হেমাটোমা আছে, এক্সট্রাডুরাল হেমাটোমা ইজ ওয়ান অফ দ্য কজ অফ রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। এই রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারের বাকি ফিচার গুলা থাকতে পারে, ঠিক আছে। তাইলে আপনাদের কতগুলা প্রশ্ন দেখেন, একটা হচ্ছে এক্সট্রাডুরাল হেমাটোমা, সাবডুরাল হেমাটোমা, এই দুইটা আপনারা ভালো করে পড়বেন। এটা এভরি অল্টারনেট ইয়েতে এই দুইটা থেকে একটা থাকে। তার সাথে রেজড আইসিপি, কুশিং ট্রায়াড, এরপরেই দেখেন যে রেজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারের কজ গুলা দেওয়া আছে। তাইলে নিউরোসার্জারিতে এই কতগুলা জিনিস যদি পড়েন, আর আরেকটা প্রশ্ন থাকে, অনেক সময় শর্ট নোট হিসাবে আসে, মনরো কেলি ডক্ট্রিন কি জিনিস, হোয়াট ইজ মনরো কেলি ডক্ট্রিন। এইটুকু প্রশ্ন যদি পড়ে ফেলেন তাইলে উত্তর কিন্তু আপনাদের এই একটা প্রশ্ন উত্তর করা শেষ, ঠিক আছে, একটা প্রশ্ন উত্তর করা শেষ। আচ্ছা, এইখানে বলা হয়েছে রেজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারের কজ। আপনারা যখন পড়বেন তখন কজের সাথে বেরি ল্যাবে একটা বক্স আছে ম্যানেজমেন্ট, কিভাবে হচ্ছে আমরা ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করব, তারে সিডেশন দিব, ঠিক আছে, আর তার সাথে রেজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার কমানোর জন্য মেডিকেল কি ট্রিটমেন্ট আছে, আমরা মেনিটল দেই, ওই বক্সে দেওয়া আছে ৩-৪টা পয়েন্ট। এই বক্সটা দেখলে হবে, ছবিটা দেখলে আপনাদের এই ফিচার গুলা মনে থাকবে, প্যাথোফিজিওলজি মনে থাকবে, আর বক্সটা দেখলে তার ম্যানেজমেন্ট মনে থাকবে। দুইটাই কিন্তু রিলেটেড, কুশিং ট্রায়াড, রেজ আইসিপি দুইটাই রিলেটেড। তার সাথে হেমাটোমা, হেমাটোমার ভিতরে দুইটাই ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এক্সট্রাডুরাল হেমাটোমা আর একটা হচ্ছে সাবডুরাল হেমাটোমা। আর একটা শর্ট নোট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মনরো কেলি ডক্ট্রিন। এইটুকু পড়লে কিন্তু নিউরোসার্জারির বেশিরভাগ প্রশ্ন শেষ, প্রায় 95% প্রশ্ন শেষ। 5% তো আনএক্সপেক্টেড অনেক সময় থাকতে পারে, স্যারের মাথায় হয়তো একটা প্রশ্ন আসছে, সেটা আপনাদের দিতে পারেন, ঠিক আছে। এখন দেখেন কিছু কিছু তাইলে জায়গা আমাদের আজকের এই ডিসকাশনের ইয়েতে হইলো, যেমন আপনাদের একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে যে পড়া বাকি আছে, সেটা হচ্ছে পেডিয়াট্রিক সার্জারি। আজকে একটু পেডিয়াট্রিক সার্জারি ইয়েগুলা পড়েন, সামনের দিন আমরা চেষ্টা করব যে সিডি বাকি যেটা আছে, হ্যাঁ, দুইটা গ্রুপ আছে, সেই দুইটা গ্রুপ ডিসকাস করার। আর পেডিয়াট্রিক সার্জারি থেকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাইলে ওগুলা ডিসকাস করার। আরো এইটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আসছে কিনা? স্যার, কুশিং ট্রায়াড আর কুশিং রিফ্লেক্স কি একই? না, দুইটা এক না।
কুশিং এটা- রিফ্লেক্স কি তো? ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা হয়, কিন্তু দুইটা কিন্তু এক না। ঠিক আছে, আজকে পড়েন, আমি উত্তর দিব আপনাকে। দুইটা অনেক ক্ষেত্রে হচ্ছে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা হয়, যে আইসিপির কারণে আপনার কুশিং রিফ্লেক্স হয়, কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ দেখবেন যে দুইটা কিন্তু এক না। জি যেহেতু স্যার। ওই 3টা পয়েন্টের একটা দুইটা পয়েন্ট ওইখানেও আছে, এই কারণে ইন্টারচেঞ্জেবলি অনেক সময় ব্যবহার করা হয়। ঠিক আছে, এর ভিতরে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার বার্নের ক্ষেত্রে স্যার পার্কল্যান্ড ফর্মুলাটা তো স্যার 24 আওয়ার্স এর জন্য, 24 আওয়ার্স এর পরে স্যার মানে কিভাবে 24 আওয়ার্স এর পরে আপনি দেখবেন যে ফ্লুইড ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইনিশিয়াল ম্যানেজমেন্ট, দেন হচ্ছে মেইনটেনেন্স অফ ফ্লুইড, এটা আছে ডেইলি ল্যাবে। ঠিক আছে, পরে আপনি হচ্ছে মেইনটেনেন্স রেটে ফ্লুইড দিবেন, অর্থাৎ তখন আগে আমরা তার ডিহাইড্রেশন যেটা আছে, হাইপোভলিমিয়া যেটা আছে সেটা কারেকশন করি, তারপরে 24 ঘন্টার পরে ইনিশিয়ালি কিন্তু তার ফ্লুইড বেশি লস হয়, তার ইনফ্লামেটরি চেঞ্জ গুলো ইনিশিয়ালি হয়, পেরিফেরাল ভেসোডাইলেশন ইনিশিয়ালি হয়, এরপরে কিন্তু আস্তে আস্তে তার এই যে ভাস্কুলার টোন গুলা রিগেইন হয়, তখন আমরা জাস্ট হচ্ছে তার ডেইলি রিকোয়ারমেন্ট যেটা থাকে সেটা মেনটেন করি। কিছুটা এক্সেসিভ লস হবে কারণ স্কিন নাই, তখন ওই যে বললাম ইউরিন আউটপুট দেখে দেখে মেইনটেনেন্স ফ্লুইড দেওয়া হয়। আর কোনো প্রশ্ন আছে কিনা? না থাকলে এইটুকু থাকুক। আপনাদের সামনের দিনের পড়া হচ্ছে আপনারা পেডিয়াট্রিক সার্জারির, হ্যাঁ এই সপ্তাহে আর না, সামনের সপ্তাহে। ঠিক আছে, আমরা আরেকটা দিন এরকম 1 ঘন্টা বা 1.5 ঘন্টা দিয়ে একটা সেশন ইয়ে করবো। আপনারা এই প্রশ্নের উত্তর দিবেন না, আমার এখানে উত্তর দেওয়ার কিছু নেই, আমরা হয়তো ডিসকাস করবো কিছু কিছু জিনিস, একদম যদি নতুন প্রশ্ন থাকে সেটা নিয়ে একটু বলা যায়, কিন্তু আপনারাই দেখেন এখানে যে প্রশ্নগুলা বের হইছে এটা আমি দিয়ে দিব আপনাদের গ্রুপে, আপনারা একটু সলভ করে নেন। হ্যাঁ, এই প্রশ্নগুলা কিন্তু আগেও আসছে, পরেও আসতে পারে। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।